নমস্কার, শুভ সকাল। স্বপ্নের করিডোরে আয়োজিত সাহিত্য আড্ডায় আপনাদের সকলকে স্বাগত। এবং যথাবিহিত আমি গতকাল পোস্ট দিয়েছিলাম, আমাদের সঙ্গে আজকে রয়েছেন একজন বিশিষ্ট সাহিত্যিক এবং বিশিষ্ট কবি, বিশিষ্ট গল্পকার এবং একটি পত্রিকার তিনি সম্পাদকও আমাদের সঙ্গে রয়েছেন, শ্রদ্ধেয় সুবীর ঘোষ মহাশয়। তো আসুন, আপনারা আলোচনার মাধ্যমে আমরা তার কাছ থেকে কিছু জেনে নেব। আর আপনাদের কিছু প্রশ্ন থাকলে আপনারাও কিছু করতে পারেন প্রশ্ন। সুবীরদা, আপনাদের অনেক ধন্যবাদ। স্বপ্নের করিডোরে সাহিত্য আড্ডায় আপনাকে স্বাগত। তো প্রথমেই আপনার ছেলেবেলার কথা বলুন, লেখালেখিতে কীভাবে এলেন? দুর্গাপুরেই কি আপনার জন্ম, না চাকরি সূত্রে আসা? না, আমার জন্ম তখন ভারত স্বাধীন হয়েছে মাত্র 6 বছর, 1953 সালে। তো আমার বাবা থাকতেন কুলটিতে, সেখানেই আমার জন্ম। তো তারপরে কুলটি কারখানা ছিল স্যার বীরেনের, কুলটি এবং বার্নপুর। তারপর স্যার বীরেন কুলটির কারখানাটা ছোট করেন, কিছু কিছু ইউনিট বন্ধ করে দেন, তখন দুর্গাপুর স্টিল প্ল্যান্ট সবে সবে তৈরি হচ্ছে। তো বাবা ওখান থেকে শিফট করে চলে আসেন দুর্গাপুর স্টিল প্ল্যান্টে। তখন দুর্গাপুরের টাউনশিপ তৈরি হয়নি, কিছু কিছু কোয়ার্টার হয়েছে। তো বাসস্থানের বেশ সমস্যা ছিল। তো আমাদের একটি পৈতৃক বাড়ি ছিল বীরভূমে, খয়রাসলে। তো সেখানেই আমরা চলে যাই। আমার তখন বয়স 5 বছর। তারপর ওখানের একটি ভালো স্কুল ছিল, সেই স্কুলে আমি পড়াশোনা করি। তারপর সেখান থেকে অনেকবার কথা হয়েছে, কিন্তু আর বেরোনো হয়নি। ওখানেই আমি পড়াশোনা করেছি। তারপরে আমি ওখান থেকে কলেজে পড়ার জন্য আমি বিশ্বভারতীতে চলে যাই। আমার লেখালেখি শুরু ওইখানেই, খয়রাসলে। আমার প্রথম কবিতা যখন প্রকাশিত হয় তখন আমার বয়স 9 বছর। তারপরে সেই সময় তো পোস্টাল যুগ, অনেক কিছু পত্রিকা আমি বাই পোস্ট নিতাম, ছোটদের পত্রিকা, যেহেতু আমিও তখন ছোট। তো সেই সব কাগজে ক্রমে ক্রমে মাঝে মাঝে আমার লেখা বেরোতো, যেমন মৌচাক, রামধনু, বসুমতীর ছোটদের পাতা, রোশনাই, ঝুমঝুমি, এরকম অনেক পত্রিকা ছিল। বাংলাদেশের একটি পত্রিকা ছিল তখন, বাংলাদেশ পূর্ব পাকিস্তান। তারপর আনন্দ বলে একটি সংকলন হতো বছরে একবার, সেই সব পত্রপত্রিকা আমার লেখা বেরোতো। সবই ছোটদের লেখা এখনকার বিচারে, আমাদের কাছে সেগুলোই তখন লেখা ছিল। তো আমার দাদা কবিতা লিখতেন, আর সেই সময় 60-এর দশকে বা 60-এর দশকেই বা 50-এর শেষে 60-এর দশকে, সেই সময়টায় এখন যেমন ছেলে মেয়েদের ব্যস্ততার মাধ্যম হয়েছে নেট, ইন্টারনেটের ছবি, তখন তো এইসব ছিল না। তখন তারা হয় মাঠে খেলাধুলো করতো, নয় কোনো পুজোতে উৎসবে নাটক নামাতো, অথবা পত্রিকা বার করতো। পত্রিকাও ছাপার খুব অসুবিধা ছিল, কখনো কখনো হয়তো ছাপানো হলো। বেশিরভাগই হাতের লেখা, যারা আঁকতে পারতেন তারা এঁকে দিতেন ওর মধ্যে। তো এইসব নিয়েই যুব সমাজ ব্যস্ত থাকতো। তো আমার দাদাও সেরকম তখনও চাকরি পাননি, এইসবই করতেন। তো দাদাও লিখতেন, দাদার একটি বন্ধু গোষ্ঠী ছিল, তারাও কয়েকজন লেখালেখি করতেন। তো সেই তাদেরকে দেখেই মোটামুটি আমার লেখালেখি শুরু করা। তারপরে দুর্গাপুরে আপনি কারখানাতে জয়েন করলেন তো নাকি? হ্যাঁ, দুর্গাপুরে এসে, দুর্গাপুরের আগে আমি শান্তিনিকেতনে ছিলাম 7 বছর পড়াশোনার সূত্রে। তারপরে আমি একটি চাকরি পেয়েছিলাম ঘাটাল কলেজে 78 সালের বন্যার বছরে। তো সেই বছর ঘাটালে কেন পশ্চিমবঙ্গের সর্বত্রই খুব বন্যা হয়। সেই সময় আমাদের কলেজ বহুদিন বন্ধ থাকে। তো এই যে বন্ধের সময় যে আমি বাড়িতে বসছিলাম, সেই সময় আমি অন্যান্য চাকরির চেষ্টা করছিলাম, এবং সেই চেষ্টা করতে করতে এই স্টিল অথরিটির চাকরিটি পেয়ে যায়, এবং আমি কলেজের যে অধ্যাপনার কাজ সেটি ছেড়ে দিই। সেই তখন থেকে আমি দুর্গাপুরে আছি। দুর্গাপুরের সঙ্গে যোগাযোগ আমার ছিল, কারণ আমার বাবা এখানে কাজ করতেন, দাদারাও পরবর্তীকালে এখানেই চাকরি পেয়েছিলেন।
দুর্গাপুরের সঙ্গে যোগাযোগ ছিল, কিন্তু দুর্গাপুরে আমি কখনো বসবাস করিনি। আচ্ছা। বসবাস করতে এলাম আমি এখানে নিজে চাকরি পাওয়ার পরে। আচ্ছা, কি শান্তিনিকেতনে থাকাটা কি আপনার কি লেখালেখির ক্ষেত্রে আর একটু সুবিধা করেছে, আর একটু খুবই মজবুত করেছে কি মজবুত করেছে কিনা জানি না, তবে শান্তিনিকেতনের পরিবেশ? পরিবেশ এবং শান্তিনিকেতনের যে সাংস্কৃতিক পরিমণ্ডল, সেইটা আমাকে খুব প্রভাবিত করেছে। আমি একটা কথা বলি যে আমি যে সময়টা ছিলাম সেই সময়ে মোটামুটিভাবে যাদের নামে আমরা শান্তিনিকেতনকে চিনি তারা সবাই জীবিত ছিলেন। ধরো সাহিত্যে অশোক বিজয় রাহা কবি, সৌমিত্র শঙ্কর দাশগুপ্ত, তারপরে মনুজেশ মিত্র বোলপুরে, অথবা অর্থনীতিতে অমর্ত্য সেন, অশোক রুদ্র, বা ভাস্কর্যে রামকিঙ্কর বেজ, তোমার সর্বরী রায়চৌধুরী, সঙ্গীতে শান্তিদেব ঘোষ, এদের সঙ্গে কি আপনার দেখা সাক্ষাৎ হতো? এদের সঙ্গে সবার সঙ্গে আমার আলাপ ছিল না। যেমন সোমেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার আলাপ ছিল, তারপরে সোমনাথ হোল ছিলেন গ্রাফিক আর্টিস্ট, খুব বিখ্যাত গ্রাফিক। ওনার কাছে কিছু কিছু কাজে যেতাম, তখন আমার শখে এই লিনো, বাটিক এগুলো সব করতাম। তাছাড়া কলাভবনে আমার কিছু বন্ধু ছিল, পরবর্তীকালে তারা কলাভবনের প্রধানও হয়েছে। সঙ্গীত ভবনে আমার কিছু বন্ধু ছিল, ওখানে একজন বড় শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী ছিলেন ভিভি ওয়াজেরবার, তার ছেলে আমার বন্ধু ছিল নন্দু। এরকমভাবে এই যে পরিমণ্ডলটা বা আমাদের বন্ধু মহলে যারা সঙ্গীত শিল্পীর অরবিন্দ বিশ্বাসের ছেলে অনুত্তম বিশ্বাস, দেবেশ রায়ের ভাই সিদ্ধার্থ রায়, এরা সব আমাদের বন্ধু গোষ্ঠীর মধ্যে ছিল। বা সোমেন বন্দ্যোপাধ্যায় মেয়ে জয়িতা বন্দ্যোপাধ্যায়, তারপরে পরবর্তীকালে শিলিগুড়িতে ইংরেজির প্রধান হয়েছিলেন সমর চক্রবর্তী, ভালো কবি। এরা সবাই আমার বন্ধু গোষ্ঠীর মধ্যে ছিলেন। আরেকটা কথা বলা হয়নি, সেটা বলা দরকার। আমার স্কুল জীবনে আমি একজন বন্ধুকে পাই, সেটা ক্লাস 9 থেকে। তাকে এখন তোমরা সবাই চেনো, কবি সমরেশ মণ্ডল। তার বাড়ি ছিল অন্য জায়গায়, তা আমাদের স্কুলে পড়তে এসেছিল। 8 অবধি পড়ার, অন্য জায়গায় পড়ার পরে ক্লাস 9 থেকে। তো তার সঙ্গে আমার বন্ধুত্ব সেই 57 বছর হলো। মানে তখন থেকে সমরেশদার কি লেখালেখি সূত্র দিয়ে? হ্যাঁ, সমরেশ তখন স্কুল জীবন থেকে লেখালেখি করতো। আমি স্কুলের শেষ বছরটায় স্কুল ম্যাগাজিনের সম্পাদক ছিলাম, সেখানেও সমরেশ লিখেছিল, আমিও লিখেছিলাম। আরও 2 জন আমাদের কবি বন্ধু ছিল, দিলীপ সেনগুপ্ত, তারাও লেখালেখি করতো। আর শান্তিনিকেতনেও আমরা রবীন্দ্রনাথের একটি কাগজ প্রতিষ্ঠা করে গিয়েছিলাম, সাহিত্যিকা বলে, 1937 সালে। সেটি আমরা আবার চালু করে বার করতাম। তাছাড়া বিশ্বভারতীর একটি পত্রিকা ছিল সপ্তপর্ণী বলে, এইসব পত্রিকাগুলোতে লিখতাম। তবে তখনও তো ছাপার বেশ অসুবিধা ছিল। আরেকটা হয়েছিল বিশ্বভারতীতে থাকার সুবাদে যে আমার সঙ্গে অনেক বিখ্যাত মানুষের পরিচয় হয়েছিল। যেমন পত্রাণু সম্পাদক অমিয় চট্টোপাধ্যায়, তিনি বিখ্যাত বেতার ঘোষক ছিলেন। তারপরে সাহিত্য সংগঠক ছিলেন বিনয় সরকার, স্বপন বুড়ো শিশু সাহিত্যিক। এরকম অনেকের সঙ্গে সেখানে সাক্ষাৎ হয়েছিল এবং আলাপ হয়েছিল। আচ্ছা, আমার একটা প্রশ্ন, আপনাকে একটু অন্য ধরনের প্রশ্ন করছি। আপনারা যেই শান্তিনিকেতনকে দেখেছেন বা যেই রকমভাবে আপনার যেই পরিবেশ পেয়েছেন, এখন কি একটু অন্যরকম মনে হয়? যে যেরকম পেপারে আমরা দেখি বা পড়ি নানান রকমের? একটু না, একেবারেই অন্যরকম হয়ে গেছে। আমি অন্যরকম মানে তখন রিক্সা ছিল, এখন অটো হয়েছে, বা তখন এত স্কুটার ছিল না, এগুলো তো ডেভেলপমেন্ট হবেই, এগুলো কিছু করার নেই। লোকসংখ্যা অনেক বেড়েছে, হস্টেলের সমস্যা আছে, ছাত্রছাত্রীদেরকে বাড়ি ভাড়া করে থাকতে হয়, এগুলো তো আছেই। কিন্তু যেটা হয়েছে যে রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা নিয়ে যে
পরিবেশটা তখন ছিল, সেই জিনিসটা এখন মনে হয় অনেকটাই ঘাটতি দেখা যায়। কেননা এখন যেভাবে আমি দেখি, যদিও বিশ্বভারতীর মূল অনুষ্ঠানগুলি ওই রকমই আছে, কিন্তু ছাত্রছাত্রী মহলে আমার মনে হয় না যে খুব রবীন্দ্র আদর্শ ফলো করে জীবনযাপন করার কোনো প্রবণতা আছে, বা খুব বেশি পড়াশোনা বা খুব বেশি চর্চা হয় বলে আমার মনে হয় না। এটা আমি বাইরে থেকে দেখে বুঝেছি। তাছাড়া অনেকগুলি সময়ের তাগিদে করতে হয়েছে, যেগুলি ভালো না লাগলেও মেনে নিতে হয়। যেমন শান্তিনিকেতনে এত ঘেরাটোপ, এই জিনিসটা তো আগে ছিল না। আমরা খোলামেলার মধ্যে থাকতাম, অনুষ্ঠান হতো, এত ভিড় হতো না। এই যে এখন যে পাগলের মতো ভিড় হয়, এই জিনিসটা তখন ছিল না। তাতে কি হয়, তাতে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়। তা এই জিনিসগুলো কিছু পরিবর্তন হয়েছে, সেটা হবেই সময়ের সঙ্গে সঙ্গে। কিন্তু যেটা মূল, সেটা হলো রবীন্দ্র আদর্শটাকে ধরে রাখতে হবে। যেমন একটা কথা বলি, যে আমাদের সময় বিশ্বভারতীর বই পাওয়ার কোনো অসুবিধা ছিল না, কিন্তু এখন কিন্তু বিশ্বভারতীর বহু বই আউট অফ প্রিন্ট পাওয়া যায় না। এইগুলো কিন্তু মেনে নেওয়া যায় না, কেন এখন কপিরাইট উঠে গেছে। বিশ্বভারতী যদি এই বইগুলি না ছাপে, তাহলে অন্য যে কেউ ছাপবে, এবং তাদের প্রোডাকশন মোটেই ভালো নয়। আমার কাছে অনেক অবিশ্বভারতীয় প্রকাশকের বই আছে, ছাপলেও মানুষের হাতে তো পৌঁছবে সেসব কিছু। হ্যাঁ, মানুষের হাতে পৌঁছচ্ছে। আর বিশ্বভারতীর বই একটু দাম মূল্যও বেশি, মানে সবার কেনার সামর্থ্যটাও তো থাকে না। না, বিশ্বভারতীর বইয়ের দাম খুব বেশি নয়, কিন্তু বিশ্বভারতীর কোয়ালিটি গ্যারান্টেড। বিশ্বভারতীর বই বিশেষ করে ছবির বই পাওয়া যায় না, আমি দেখেছি। এই তো ছবির বই পাওয়া যায় না, গীতবিতান পাওয়া যায় না, রথীন্দ্রনাথের পিতৃস্মৃতি পাওয়া যায় না, অনেক বই পাওয়া যায় না। যাই হোক, এবার আপনার লেখালেখির প্রসঙ্গে আসি। আপনি তো কবিতা লেখেন, গল্প লেখেন, গদ্যও লেখেন, তো কোনটাতে বেশি স্বচ্ছন্দ, এবং আপনার প্রথম কাব্যগ্রন্থ কবে প্রকাশিত হয়? আমার প্রথম কাব্যগ্রন্থ বেরিয়ে যেতে পারত 70-এর দশকে, 73-74 সালে। আমার এক বান্ধবী ছিল শান্তিনিকেতনে, সে কবি অশোক বিজয় রাহার সরাসরি ছাত্রী ছিল, এবং আমার কবিতা অশোক বিজয় রাহাকে পড়িয়েছিল সেই বান্ধবীটি। এবং তখন আমাদের একটা পরিকল্পনা হয়েছিল যে আমার একটি কবিতার সংকলন বেরোবে, এবং অশোক বিজয় রাহা তিনি ভূমিকা লিখে দিতে রাজি হয়েছিলেন। কিন্তু তখন আমি তার আগে অবধি যা লেখালেখি করেছি সবই ছিল শিশু সাহিত্য। কিন্তু এখন মানে বড়দের কবিতা নিয়ে যে সংকলন করার জন্য যতগুলি কবিতা লাগবে, তখন তো আমার স্টকে তখন তত কবিতা হয়নি, সেই জন্য সংকলনটি শেষ পর্যন্ত হয়নি। তো যাই হোক, না হলেও তার অনেক পরে 1991 সালে আমার প্রথম কাব্যগ্রন্থ বেরোয়, রোদ্দুরে তোমার সুস্তরের নামে। আচ্ছা। তো সেইটি আমার এক বন্ধু, তারও শান্তিনিকেতন কানেকশন ছিল, দুর্গাপুর কানেকশনে ছিল, এবং তিনি দুর্গাপুরে একটি বিখ্যাত পত্রিকা করতেন, দিনকাল বলে, যার সঙ্গে মৃণাল বণিকও জড়িত ছিলেন। প্রথম দিকে মৃণাল বণিক এবং বিকাশ পাল, এই দুজন সম্পাদক ছিলেন। সেই বিকাশ পালের কথা বলছি। বিকাশ পালের উদ্যোগেই আমার ওই প্রথম কাব্য সংকলনটি বেরোয়, এবং সেইটি প্রকাশ করেন কবি সমরেন্দ্র সেনগুপ্ত। তার যে বিখ্যাত বিভাব পত্রিকা, সেই বিভাবের বিভাব প্রকাশক হিসাবে সেই বইটি প্রকাশিত হয়। আচ্ছা, তারপরে তখন কি আপনি গল্পও লিখছেন পাশাপাশি? না, গল্প আমি 2-4টে পরবর্তীকালে স্কুল জীবনেও লিখেছি, কিন্তু সেইভাবে গল্প আমি তখন লিখতাম না। আচ্ছা। গল্প লিখতে আরম্ভ করি, তারপর হয়েছে কি, গল্প লেখা অনেকদিন বন্ধ ছিল। বছরে একটি করে গল্প আমাকে দিতে হতো। ভদ্রেশ্বরের একটি পত্রিকা বেরোতো পুজোর সময়, তারা একটি করে গল্প দাবি করতো, এবং তাকে একটি করে গল্প দিতে হতো বছরে। আর খুব একটা গল্প আমার লেখা হতো না। তবে গল্পের দু একটা মাইলস্টোন আমি বলি। বিমল কর যখন আনন্দবাজার থেকে, দেশ পত্রিকা থেকে অবসর নিলেন, তখন বিমল কর একটি পত্রিকা করেছিলেন গল্পপত্রের নামে। সেই গল্পপত্রের প্রথম কি দ্বিতীয় সংখ্যায় আমার একটি গল্প বেরোয়, ইস্পাত শ্রমিকের উৎসব বলে, এবং সেই গল্পটি সম্বন্ধে সাহিত্য সমালোচক এবং অধ্যাপক উজ্জ্বল কুমার মজুমদার খুব ভালো কথা লিখেছিলেন, এবং বিমল কর ওই গল্পটি ছাপেন। তারপরে ওই পত্রিকাটি নেওয়ার জন্য আমি বিমল করের বাড়িতে যাই, কেননা বিমল কর আবার আমার
এক আত্মীয়ের মানে সম্পর্কিত আত্মীয়, আচ্ছা তো তিনি নিয়ে গেছিলেন আমার আত্মীয়টি। তো তার বাড়িতে আমি যাই সল্টলেকে। তখন তাকে আমি ওই আমার প্রথম কাব্যগ্রন্থটি দিই, যদিও তিনি গল্পের লোক। তো তিনি তখন আমাকে জিজ্ঞেস করলেন যে সমরেন্দ্রদার কথা, যে সমরেন্দ্র কি রেগুলার বই প্রকাশ করে না এই বইটা করেছে? আমি বললাম তা জানি না করেন কিনা, কিন্তু এই বইটা তো করেছেন আমি জানি। যাই হোক, পরবর্তীকালে গল্পপত্র বন্ধ হয়ে যায়, কালক্রমে বিমলকর প্রয়াত হন। তারপরে অনেক দিন খুব বেশি গল্প আমার লেখা হয়নি। তারপর তো আপনি উপন্যাসও লিখলেন। হ্যাঁ, উপন্যাসটা লিখেছিলাম। তারপর আমার সঙ্গে কবিতা পাক্ষিক পত্রিকার যোগাযোগ হয়। কবিতা পাক্ষিকের প্রভাত চৌধুরী, প্রভাতদার সঙ্গে আমার খুব ঘনিষ্ঠতা গড়ে ওঠে, এবং প্রভাতদার তাগিদ এবং প্রেরণায় আমি একটি উপন্যাস লিখি রৌদ্রবসনী নামে। সেইটি পুজো সংখ্যা 2003 কবিতা পাক্ষিকে বেরোয়। ওইটি কবিতা পাক্ষিক থেকে বইও হয় পরে। আর তার কিছুদিন পরে টাইমস অফ ইন্ডিয়া একটি বাংলা পত্রিকা করে, খুব ভালো পত্রিকা, আমার সময় বলে। সেই পত্রিকাতে আমি 2011 সালে 1 বছরের মধ্যে 5টি গল্প লিখি, এবং সেই গল্পগুলি অনেকের নজর কাড়ে, এবং অনেক পাঠকই আমাকে সেই সময় এই গল্পগুলির কথা বলেছিলেন। বিশেষ করে তার মধ্যে একটি গল্প গলু কামারের শিকল, ওইটি 3 বার রিপ্রিন্ট হয়েছে, একবার পত্রিকায় এবং 2 বার সংকলনে। 2 বার 2টি সংকলন বিভিন্ন জায়গা থেকে বেরিয়েছিল, তারা ওই গল্পটি রেখেছেন। তারপরে ন্যাশনাল বুক ট্রাস্ট দিল্লির, তারা একটি অনুগল্প নিয়েছিলেন। অনুগল্প আমি লিখতাম রতন সিকদারের তাগিদে, অল্প কথায় গল্প পত্রিকায়। তো সেখান থেকে একটি গল্প তারা বেছে নিয়ে ন্যাশনাল বুক ট্রাস্টের একটি গল্প সংকলনে তারা ওই গল্পটি লিখেছিলেন। তা এইরকম গল্পের আমার কিছু অভিজ্ঞতা আছে, বা আমার একটা জিনিস আমি বলবো যে আপনি এতক্ষণ যেটা বললেন যে আপনার যে অভিজ্ঞতা আমি দেখছি বিভিন্ন ব্যক্তিত্বের সঙ্গে, সেই শান্তিনিকেতন থেকে শুরু করে, কোথাও যেন মনে হচ্ছে যে আপনার এগুলো তালিকাভুক্ত বা একটু বইয়ের আকারে প্রকাশ করা উচিত, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারবে। এটা নিয়ে কি কখনো ভেবেছেন? এগুলি সবই বিচ্ছিন্নভাবে বিভিন্ন গদ্যে লেখা আছে। আচ্ছা, আপনি কবি সম্মেলনে প্রচুর গদ্য লেখেন, আমি দেখেছি। কবি সম্মেলনে আমি প্রায় 60-70টা গদ্য লিখেছি, গ্রন্থ আলোচনা করেছি অনেক। এবারেই জুন মাসে আমার একটি গদ্য বেরোচ্ছে, এবং সেপ্টেম্বরের পুজো সংখ্যার একটি গদ্য বেরোচ্ছে, পরপর 2টি। তো এইসব টুকরো টুকরো কথা বিভিন্ন গদ্যের মধ্যে আছে। তো একটি মানে গ্রন্থ যেটা আমি ধারাবাহিক লিখেছিলাম আমারই পত্রিকায়, দামোদরের হাড়িকুড়ি নামে, ওইটাকে একটু বাড়িয়ে এবং সংগঠিত করে ওইটা বইয়ের আকারে বার করার ইচ্ছা আছে আমার। আচ্ছা, মানে আত্মজীবনীমূলক নাকি? হ্যাঁ, আত্মজীবনীমূলক। তার মধ্যে তুমি যে কথাগুলো বলছো ওইগুলো চলে আসবে। আচ্ছা সুবিধা, এরপর আপনার পত্রিকার কথা শুনবো। উজ্জ্বল এক ঝাঁক কীভাবে মাথায় এলো এবং কবে থেকে শুরু করলেন? 1986 সালে, তখন আমি বিশ্বভারতী থেকে বেরিয়ে গেছি, কিন্তু যোগাযোগটা ছিল, যাতায়াত ছিল। আমার এক বন্ধু এবং আমার থেকে আমার অনুজ বিশ্বনাথ রায়, পরবর্তীকালে ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান হয়েছিল। সেই বিশ্বনাথ রায় তখন গবেষণা করছে ওখানে, ওর হস্টেলে আমরা যেতাম, এবং ওখানে আরেকজন সাহিত্য সংস্কৃতি মনস্ক মানুষ স্বপন কুমার ঘোষ, তিনি লাইব্রেরিতে কাজ করতেন, তার সঙ্গে আমার দেখা সাক্ষাৎ হতো, কথাবার্তা হতো। তো তখনই হঠাৎ একটা পরিকল্পনা হয় যে একটি পত্রিকা করলে কেমন হয়। তবে বিশ্বনাথ রায় খুব বিরোধী ছিল, বললো যে এত পত্রিকা আছে, আবার তুমি কেন এইসব দায়িত্ব নিতে যাচ্ছ। তো যাই হোক, আমার অন্য বন্ধুদের সমরেশ বা যারা আছে তাদেরকে বলাতে তারা উৎসাহ দেয় যে না, পত্রিকা করলে খারাপ হয় না। তবে তখন যেহেতু অভিজ্ঞতার খুব অভাব, সেটা একটা কথা বললেই বুঝতে পারবে। পত্রিকার সম্পাদক ছিল 5 জন। হ্যাঁ, আচ্ছা, 5 জনের ঠিকানা কিন্তু 5 জায়গায়। আমি নামগুলো বলছি, মজা পাবে তোমরা। সমরেশ মণ্ডল,
কেন্দ্র করে থাকে। সমৃদ্ধ ছিল আদিত্য মুখোপাধ্যায় হুম, তোমার রামপুরহাটের কাছে থাকতো, স্বপন কুমার ঘোষ শান্তিনিকেতনে, আমি দুর্গাপুরে, আর সোমনাথ চট্টোপাধ্যায় এতে পাণ্ডবেশ্বরে। তো এই 5 জন সম্পাদক। তো এই উজ্জ্বল লাগছে নামটা তো বুঝতেই পারছো, বিমল চন্দ্র ঘোষের উজ্জ্বল লাগছে এক পায়রা কবিতা থেকে নেওয়া। এটি চয়ন করে দিয়েছিল সমরেশ মণ্ডল। তো আমরা এটা রাখি, যদিও কারো কারো এই নামটা সম্বন্ধে আপত্তি ছিল, যেমন রাজকুমার রায়চৌধুরী বলেছিল এই নামটা আপনারা পাল্টান, ঠিক হচ্ছে না, মডার্ন নাম হচ্ছে না। তো যাই হোক, শেষ পর্যন্ত থেকে গেছে। এবং কিছু কিছু ভালো সংখ্যা করার জন্য এবং ভালো লেখা ছাপার জন্য পত্রিকাটি শোনা হয়েছিল। যেমন কলকাতায় এমন হয়েছে যে হয়তো শ্যামলদা বা শঙ্করদা আমার সঙ্গে কারো আলাপ করে দিলেন, তো আমার নামটা তার পরিচিত নয়, যখনই বলছেন উজ্জ্বল এক জায়গায় বলে একটা পত্রিকা করে, তখন বল আরে ওই পত্রিকা তো আমি দেখেছি। হ্যাঁ, এরকম হয়েছে। বহরমপুরের একজন কবি ছিলেন, নাম হয়তো শুনেছ, উৎপল কুমার গুপ্ত। উনি কারোর কাছে ওটা ওখানে দেখিয়েছিলেন পত্রিকাটা একটা সংখ্যা, তারপর উনি নিজে আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। মঞ্জুস দাশগুপ্তের ক্ষেত্রেও তাই, উনিও কারোর কাছে দেখেছিলেন, তারপর আরে এত সুন্দর পত্রিকা তো আমাকে লিখতেই হবে। তো আরেকটা তোমাকে তথ্য দিই, 1993 সালে মৃণালদার আমি মিলে একটি সংখ্যা করি, মূলত মৃণালদা লেখাগুলি জোগাড় করেছিলেন। সেই সংখ্যাতে দুর্গাপুরের সমস্ত কবি তখন যারা লিখছেন তাদের সবার কবিতা ছিল। তো ওইটা একটা মোটামুটি একটা মানে মানদণ্ড, যে তখন যার কবিতা নেই তার মানে তিনি তখন দুর্গাপুরে লিখতেন না। মৃণালবাবুর সঙ্গে আপনার একটা রিসেন্ট কাব্যগ্রন্থ আমি পেয়েছি, আমাকে কৃষ্ণদেববাবু দিয়েছে, খুব অনেক পুরনো বই দেখলাম, 90 দশকে কি তারও আগে, অনেক পুরনো, হ্যাঁ এরকম একটা হবে। আচ্ছা, যাই হোক, তো হ্যাঁ, এবার উজ্জ্বল এক ঝাঁকের তো আপনাদের বিভিন্ন বিশেষ সংখ্যাও বেড়েছে, এবং 60-এর দশকের একটা সংখ্যা আপনি মনে হয় করেছিলেন, আমি সেটা পেয়েছি, আমি কবি সুশীল নাগের থেকে সংগ্রহ করেছিলাম বইটা, মনে হচ্ছে না কি আপনি আমাকে দিয়েছিলেন, মনে পড়ছে না ঠিক, সুশীল বাবুর থেকেও পেয়েছিলেন। তো সেটা নিয়ে আপনি একটু বলুন যে 60-এর দশকের কবিদের নিয়ে এটা কি করে মাথায় এলো, এবং সেই কবিদের সম্পর্কে আপনি একটু কিছু বলুন। এটা বলি, প্রভাত চৌধুরী, তার তো পত্রিকার পরিসর খুব কম ছিল, 2 ফরমার মধ্যে পত্রিকা হতো। তো প্রভাতদা 60-এর দশকের কবিদের কবিতা বলে একটি সংখ্যা করেছিলেন, এবং তাতে 60-এর দশকের কিছু নির্বাচিত কবির শুধুমাত্র কবিতা ছিল। তা আমি বললাম যে আর প্রভাতদা নিজে 60-এর দশকের কবি, তা আমি বললাম যে এটা কি আপনি ঠিক করলেন, কোনো আলোচনা নেই, কিছু নেই? বলে আলোচনা করার মতো আমি জায়গা দিতে পারবো না। তো আমি বললাম তাহলে আমি করতে পারি, বলো করো। আমি তখন দেখলাম যে 30, 40 এবং 50 এইসব কবিদের প্রচুর আলোচনা হয়েছে, বিশেষ করে 30 এবং 50 এদের প্রচুর আলোচনা হয়েছে কবিদের নিয়ে। কিছুটা পিছিয়ে 60-এর দশকের কবিরা, আবার 70-এও কিছু কিছু কবিদের নিয়ে খুব আলোচনা হয়েছে। আচ্ছা, 30-40-50 দশকের আপনি কাদের বলছেন বলুন তো একটু। আচ্ছা, 30-এ আমি তার আগে বলি, কিছুদিন আগে প্রয়াত হলেন রঞ্জিত সিংহ, তারপরে ব্রজ সরকার কাজ করেছে, ব্রজকুমার সরকার, আমাদের পরীপ চক্রবর্তীও কিছু লেখালেখি। তো সেই রঞ্জিত সিংহের একটি বই আমি 60-এর দশকে পড়েছিলাম, শ্রুতি ও প্রতিশ্রুতি বলে। সেই বইয়ে তিনি 30-এর দশকের কবিদের আলোচনা করেছেন, কবিতা নিয়ে আলোচনা করেছেন। জীবনানন্দ, তিনি মূলত বোধহয় 6 জনকে নিয়ে আলোচনা করেছিলেন, জীবনানন্দ, সুধীন দত্ত, বুদ্ধদেব বসু, বিষ্ণুদে, সমর সেন। 30-এর দশকের কবি একে বলা যায় না? পরবর্তী 30-এর দশকের সবাই 30-এর দশকের কবি, এরকম 6 জনকে নিয়ে। তো জীবনানন্দ সবথেকে বেশি আলোচিত কবি। আর হ্যাঁ, অমিয় চক্রবর্তী, আরেকজনের নাম অমিয় চক্রবর্তী। তো এই 6 জন। তো সেই জন্যে আমি 50-ও এদের খুবই প্রচার ছিল, বিশেষ করে কৃত্তিবাস গোষ্ঠী। তা আমি ওই জন্যে প্রভাতদার রাস্তা ধরে আমি 60-এর দশকটা বেছে নিলাম, যে 60-এর দশকে ভালো আলোচনা করব। তো
ষাটের দশকের আমি ভেবেছিলাম যে শুধু ষাটের দশকের পশ্চিমবঙ্গের কবিদের নিয়ে আলোচনা করব। তখন আমাকে তন্ময় বীর বলে একজন অধ্যাপক এবং কবি আছেন, তিনি বললেন যে এটাকে আপনি ছড়িয়ে দিন, এটাকে ত্রিপুরা, আসাম এবং বাংলাদেশ, বাহ। যেখানে বাংলা কবিতা লেখা হয়, এবং ষাটের দশকের দিল্লি বা রাঁচি বা জামশেদপুরে ষাটের দশকের কবিতা সেইভাবে লেখা হতো না, সেই জন্য ওখানে কোনো সাহিত্যের সন্ধান পাওয়া যাবে না, যা হয়েছে ষাটের পরে। তো এই তিনটে জায়গা ও বেছে দিল। আমি বললাম যে লেখা জোগাড় করার দায়িত্ব তোমার, এবং ওই তন্ময় সমস্ত বাকি লেখাগুলি জোগাড় করে দিয়েছিল, ত্রিপুরা, আসাম এবং বাংলাদেশ। তো তার ফলে পশ্চিমবঙ্গের সঙ্গে এই তিনটি জায়গা জুড়ে তাদের আলোচনা করে সংখ্যাটি বেরিয়েছিল, এবং সংখ্যাটিতে আমি একটি ষাটের দশকের কবি তালিকা করে দিয়েছিলাম, এবং আমি লিখেছিলাম প্রায় সম্পূর্ণ লিখেছিলাম, যে আবার কেউ বাকি থাকতে পারে আমি তো জানি না, সেই জন্য লিখেছিলাম। তো তাতে অনেকে খুশি হননি, তার কারণ সেই সময় কিছু কিছু ষাটের দশকের গোষ্ঠী ছিল যারা মনে করতেন যে আমরা এই 7জন 10জন তারাই শুধু ষাটের কবি, বাকিরা কেউ ষাটের কবি না। তো যাই হোক, আমি সেটা মানিনি, কেন গোষ্ঠী দেখে আমার আলোচনা করার কথা নয়, আমি সবাইকে রেখেছিলাম। তো এইভাবে সংখ্যাটি ভালো হয়েছিল। পরবর্তীকালে আমি দেখেছিলাম যে এই সংখ্যা একেবারে নতুন প্রথম দেখেছেন এরকম মানুষ আমার সঙ্গে আলাপ করেছেন। যেমন আমি বলছি, শান্তিনিকেতনের অধ্যাপক তপতী মুখোপাধ্যায়, বা প্রয়াত হয়েছেন রণধীর কুমার দে, এরা এবং উত্তম দাস মহাদিগন্ত পত্রিকার সম্পাদক, এরা এই পত্রিকাগুলি আমার কাছ থেকে চেয়ে নিয়েছিলেন যে আমরা পড়ব। তো সেই জন্য এই সংখ্যাটি খুবই মূল্যবান সংখ্যা, আমি পরবর্তীকালে দেখেছি, এবং আমার মনে হয়েছে যে এটা খুব কিন্তু সংরক্ষণ করার মতো। আচ্ছা, আর কি কোনো বিশেষ সংখ্যা করেছে? কোনো শান্তিনিকেতন সংখ্যা করেছিলেন মনে হয় নাকি? না, শান্তিনিকেতনের কবিতা নিয়ে একটি সংকলন করেছিলাম, সেটি সংখ্যা নয়, সংকলন। এবং সেই সময় অনেকের আচ্ছা, আমি একটু থামাচ্ছি, আরেকটা সংখ্যা কি লিটল ম্যাগাজিন নিয়ে কোনো সংখ্যা করেছিলেন? এটা আমি কবি সুশীল নাগ আমাকে দিয়েছিলেন মনে হয়, অনেক পুরনো একটা বই। লিটল ম্যাগাজিনের কোনো সংখ্যা করেছে আপনার উজ্জ্বল একঝাঁক থেকে? লিটল ম্যাগাজিন মানে আমার মানে এই পত্রিকা সংখ্যা কোনো? না, একটি বিশেষ পত্রিকাকে নিয়ে করেছিলাম, সেটা পরে বলছি। আচ্ছা। তো এই শান্তিনিকেতন সংগঠনটিতে আমি বা কয়েকজন আমাকে সাহায্য করেছিলেন। তারা অনেকের কবিতা জোগাড় করতে পেরেছিলেন, যেমন নীরেন্দ্রনাথ চক্রবর্তী, শক্তি চট্টোপাধ্যায়। সুনীল গঙ্গোপাধ্যায়কে আমি বলেছিলাম নিজে, উনি বলেছিলেন শান্তিনিকেতন সম্পর্কে আমার কোনো লেখা নেই, এবং আমি এখন লিখে দিতে গেলে এটা তাগিদের লেখা হবে, ভালো লেখা হবে না, এটা আমি দিতে পারবো না। তবে তারপরে সুনীল গঙ্গোপাধ্যায়ের শান্তিনিকেতনে বাড়ি হয়, এবং তার কবিতার মধ্যে শান্তিনিকেতন আসে, কিন্তু ততদিনে আমাদের সংকলনটি বেরিয়ে গেছে। তো এছাড়া অনেকে অনেক বিখ্যাত কবিতা দিয়েছিলেন, বা আমরা নতুনদের লেখাও লিখেছিলাম যারা অল্প দিন লিখছেন। আবার অনেকে দীর্ঘ চিঠি লিখেছিলেন কিন্তু কবিতা দেননি, তার কারণ ব্যাখ্যা করেছেন। যেমন বিখ্যাত কবি মঙ্গলাচরণ চট্টোপাধ্যায়, রাম বসু, এরা চিঠি দিয়েছিলেন কিন্তু বলেছিলেন আমাদের কবিতা নেই, আমরা লিখবও না। কিন্তু তার নিজের যুক্তি দিয়ে চিঠি লিখেছিলেন, দীর্ঘ চিঠি। মঙ্গলাচরণ চট্টোপাধ্যায়ের 2 পাতার চিঠি ছিল। যাই হোক, তারপরে সংকলনটির ভূমিকা লিখেছিলেন উজ্জ্বল কুমার মজুমদার। সংকলনটি তো ভালো হয়েছিল, এবং এই যে লিগ্যাসি একটা তৈরি হয়েছিল সেটা পরে জানা গেল কীভাবে না, বোধহয় 3-4 বছর আগে হবে, আরেকটি সংকলন বেরিয়েছিল শান্তিনিকেতন কবিতা নিয়ে, এবং তারা জানতে পারে আমাদের সংকলনটির কথা। তারা আমাদের কাছ থেকে চেয়ে নিয়ে ওখান থেকে, মানে আমাদের সংকলন থেকে প্রায় 25টি কবিতা ওরা ওখান থেকে বেছে নেয়, এবং তার জন্য আমার সঙ্গে কথা বলেছিল। এবং দেখলাম যে আমাদের সংকলন থেকে ওরা অবশ্য আরও অনেক, সেটা খুব স্বাভাবিক, কারণ আমাদেরটা বেরিয়েছিল 1993 সালে। তারপর অনেকটা সময় পেরিয়ে গেছে, অনেকেই শান্তিনিকেতন নিয়ে লিখেছেন, সেই কবিতাগুলো ওরা জোগাড় করতে পেরেছিল। কিন্তু আমাদের থেকে 23টা কবিতা যে নিয়েছিলেন, সেটা আমাদের একটা মানে আনন্দের কথা।
আর আর কয়েকটা বিশেষ সংখ্যার কথা বলি, যেমন একটি পত্রিকা, ওই যে বললাম একটু আগে, বিকাশ পাল দিনকাল বলে করতেন, সেই দিনকাল অসম্ভব সমৃদ্ধ পত্রিকা ছিল সেই সময়, লেটার প্রেসের যুগ। সেই দিনকালের বহু সংখ্যক সম্পাদক মোটেই গোছালো মানুষ নন, সমস্ত পত্রিকা এক জায়গায় রাখেননি, অনেক পত্রিকা পাওয়া যায়নি। তবু আমি যেসব যতগুলো সংখ্যা পেয়েছিলাম তার ভিত্তিতে একটি রেট্রোস্পেক্টিভ সংখ্যা করেছিলাম দিনকাল বলে। তাতে আমি দেখলাম যে শঙ্খ ঘোষ, শক্তি চট্টোপাধ্যায়, শান্তি লাহিড়ী, কেদার ভাদুরী, মানে অনেক বিখ্যাত বিখ্যাত কবি সেখানে লিখেছেন। তো তো সেইখানে সেটা আমি একটি আলোচনা করেছিলাম, ওখান থেকে কিছু লেখা তুলেছিলাম, সম্পাদকের একটি লেখা নিয়েছিলাম। এইভাবে দিনকালের ওপর আমি একটা সংখ্যা করেছিলাম। এছাড়া একটি গল্প সংখ্যা করেছিলাম, যে গল্প সংখ্যায় সাধন চট্টোপাধ্যায়, শচীন দাস, এরকম বিখ্যাত মানুষদের গল্প ছিল। সেই সংখ্যাটিও খুব ভালো হয়েছিল। এছাড়া আমরা একটি সংখ্যা করেছিলাম যেখানে মৃণালদা আর শ্যামলকান্তি দাস, এদের নিয়ে আলোচনা হয়েছিল। এই দুজন কবিকে, মৃণাল বণিক, হ্যাঁ, মৃণাল বণিক এবং শ্যামলকান্তি দাস। তো এরকম কয়েকটি বিশেষ সংখ্যা করেছিলাম। সত্যি একজন খুব বিশিষ্ট মানুষ ছিল। আচ্ছা, সম্প্রতি একটা কথা বলি, মৃণাল বণিকের কন্যা আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন, এটা আমি জানি রাখি। আর তার আগে আমি জানাই নমস্কার, যারা যারা দেখছেন, অমিতদা দেখছেন, সুবোধদা দেখছেন, যারা যারা দেখছেন সকলকে আমাদের পত্রিকাটার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আর আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাহিত্যিক সুবীর ঘোষ মহাশয়। আপনাদের কিছু প্রশ্ন থাকলে করতে পারেন। তো যেটা বলছিলাম যে হ্যাঁ, মৃণাল বণিকের কথা, মৃণাল বণিকের একমাত্র কন্যা আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন ফোনে। সম্প্রতি যে নিম আনবাউন্ড বইটি বেরিয়েছে, তাতে তো মৃণাল বণিকের কথা অনেক লেখা আছে। উনি বইটা চেয়ে আমার থেকে সংগ্রহ করেছেন, মানে উনি বলেছেন আমাকে এক কপি পাঠান, আমি এটি সংগ্রহ করতে চাই, কিনে নিতে চাই। তো যাই হোক, আচ্ছা সুবিধা, এরপর আপনার কাছে কিছু আমি প্রশ্ন করব, যেটা মানে কিছু তত্ত্বগত ব্যাপার জানতে চাই। তার আগে আমি একটি উত্তর দিয়ে দিই। অমিত সরকার লিখেছেন যে ওর একটি গল্প আমি ইংরেজিতে অনুবাদ করেছি। এইটা বলে দিই, আমার একটি গল্প আছে রাতের বষ্টমী বলে। আচ্ছা, রাতের বষ্টমী গল্পটি প্রকাশিত গল্প। ওইটি কোনো একটি পত্রিকার জন্যে অমিত সরকার ইংরেজিতে অনুবাদ করেন। অনুবাদ খুবই ভালো হয়েছিল, কিন্তু ওই গল্পটিতে অনুবাদ করার একটা অসুবিধা ছিল। গল্পটি একটি বষ্টমীকে নিয়ে, এবং তার যে মানে আপনার গল্প অমিতদা অনুবাদ করেছে, তাই তো? হ্যাঁ। এবং ওই বষ্টমী গলায় যে গানগুলো আছে 3 লাইন 4 লাইন করে, তো সেই গানগুলো মূলত কীর্তনের, এবং সেগুলো একেবারেই যেসব অনুষঙ্গ আছে সেগুলো দেহাতি অনুষঙ্গ, যেসব প্রতিশব্দ হয়তো ইংরেজিতে সহজলভ্য নয় বা প্রকাশ করা যাবে না। তো সেই গানগুলি যদি ইংরেজিতে সেইভাবে অনুবাদ করা যেত তাহলে ভালো হতো, কিন্তু সেটা সম্ভব নয়। এইখানে একটা ওইটা অসুবিধা ছিল একটা, কেন এটা একেবারেই প্রাকৃত গল্প। হ্যাঁ, তো কলোকিয়াল গল্প অনুবাদ করা খুব শক্ত, তবু অমিত কাজটা খুব ভালো করেছেন। আচ্ছা সুবিধা, আমার আরেকটা প্রশ্ন, যে একটু অন্য ধরনের সাহিত্য যারা করতেন, যেমন হাংরি বা নিম সাহিত্য যারা সঙ্গে জড়িত ছিলেন, তাদের সঙ্গে কি আপনার যোগাযোগ ছিল? হাংরির মলয়দার সঙ্গে যোগাযোগ ছিল। মলয়দাকে আমি একটি বই উৎসর্গ করেছিলাম। সমীরটাও তো ছিল মনে হয়। হ্যাঁ, মলয়দাকে আমি একটি বই উৎসর্গ করেছিলাম। সেই বইটির নাম ছিল রোদ বসতির উঠোন, কবিতা ক্যাম্পাস থেকে বেরিয়েছিল। আর সমীর রায়চৌধুরীর সঙ্গে আমার আরও ঘনিষ্ঠতা ছিল। সমীরদার, তারা কি আপনার বাড়িতে এসেছিলেন কখনো? না, আমার বাড়িতে এখানে আসেনি, তবে আমি তাদের বাড়িতে গেছিলাম, যেতাম। সমীরদার আত্মীয় ছিলেন শান্তি লাহিড়ী, ওর সঙ্গে আমার যোগাযোগ ছিল। সমীরদা যখন পত্রিকা করলেন হাওয়া 49, পত্রিকাটির প্রথম দিকে সেই সব সংখ্যা যদি কেউ দেখেন, ব্যবস্থাপক হিসেবে আমার নাম থাকতো, এবং আমার ওখানে গুচ্ছ কবিতা বেরিয়েছে। এবং সমীরদা কবিতা পাক্ষিক একটি
নতুন ধারার কবিতা নিয়ে আলোচনার একটা ব্যবস্থা করেছিল তাদের পত্রিকায়। সেইখানে সমীর রায়চৌধুরী আমার কবিতা নিয়ে আলোচনা করেছেন, সেটা আমার পক্ষে খুব শ্লাঘার ব্যাপার। তো কাজেই হাংরিদের উৎপল কুমার বসু প্রাথমিকভাবে হাংরিতে ছিলেন, কিন্তু পরে সরে আসেন। কিন্তু উৎপল কুমার বসুর সঙ্গেও আমার যোগাযোগ ছিল, কেন উনি কফি হাউসে রীতিমতো আসতেন নিয়মিত, এবং আমাকে একটি দীর্ঘ কবিতা দিয়েছিলেন উজ্জ্বল জাকের জন্য, সেইটা আমি ছেপেছিলাম। তো আচ্ছা, বিমানদার বাড়িতেও তো আপনার যাতায়াত ছিল। আর আরও একজনের নাম বলতে হয়, দেবী রায়। দেবী রায়ের সঙ্গে আমার খুব ঘনিষ্ঠতা ছিল। দেবী রায়ের সঙ্গে আমার ছবিও আছে একটা অনুষ্ঠানে। দেবী রায় আমাকে চিঠিও দিতেন সেই সময়। দেবী রায় অনেকেই চিঠি দিতেন, কিন্তু আমাকেও দিতেন। তো দেবী রায়ের সঙ্গে আমার খুব ঘনিষ্ঠতা ছিল এবং উনি আমাকে পছন্দ করতেন খুব। এই মোটামুটি হাংরির সঙ্গে আমার যোগাযোগ। আর শ্রুতি গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ বলতে গেলে সজল বন্দ্যোপাধ্যায়, আর ধ্বংসকালীন গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ বলতে গেলে পবিত্র মুখোপাধ্যায় এবং প্রভাত চৌধুরী, অনন্ত দাস এবং অঞ্জন কর, এই কজন সঙ্গে। আর মোটামুটি 60-এর আন্দোলনের যারা আরও যাদের নাম শোনা যায়, অরুণেশ ঘোষ বা এদের সঙ্গে আমার যোগাযোগ হয়নি। সুবিমল মিশ্র বা বসাক, এদের সঙ্গে আমার প্রত্যক্ষ যোগাযোগ হয়নি। নিম যখন হয় 1970 সালে, তখন আমি দুর্গাপুরে ছিলাম না, তখন আমি ছাত্র বিশ্বভারতীতে। তো নিমের কথা আমাকে প্রথম জিজ্ঞেস করেছিলেন পত্রানু সম্পাদক অমিয় চট্টোপাধ্যায়। তো পরে আমি যখন অ্যারোস্টিলে কর্মসূত্রে আসি, তখন প্রথমে মৃণালদার সঙ্গে আলাপ হয়, তারপরে বিমানদার সঙ্গে আলাপ হয়। তারপরে আমি পুরো নিমের যেসব সংখ্যা সংরক্ষিত ছিল সেই সময়, সেগুলো আমি পড়ি। পরে আমি 3টি নিম সাহিত্যের উপর আলোচনা লিখি। তার মধ্যে একটি বেরিয়েছিল কবি সম্মেলনে, এবং কিছুদিন আগে ব্রজকুমার সরকার একটি অনুষ্ঠান করে, তাতে আমি একটি বক্তৃতা দিয়েছিলাম নিম সাহিত্যের উপরে। তাতে বিমানদাও সেখানে ছিলেন, এবং বিমানদার একটি ইংরেজি বই প্রকাশিত হয় সেই সময়। তো নিম সাহিত্য সম্বন্ধে আমি পড়ে জেনেছি, আমি যুক্ত ছিলাম না, তবে এতটাই আমার কথা আসতো যে ওই বক্তৃতার মধ্যে বিমানদা বলেছিলেন যে সুবীরকে অনেকে নিম সাহিত্যের সঙ্গে যুক্ত বলে লোকে ধরে নেয়। আমি বললাম সেটা সম্ভব নয়, কারণ 70 সালে আমি কলেজ ছাত্র, তখন আমি এখানে ছিলাম না। আর আপনারা তখন চাকরিতে ঢুকেছেন এবং মানে একদম নূতন উদ্যমে সাহিত্য শুরু করেছেন। আচ্ছা, হ্যাঁ, নিম সাহিত্যের আরেকজনের সঙ্গে খুব যোগাযোগ ছিল, তিনি রবীন্দ্র গুহ। তিনি অ্যারোস্টিলে সেই সময় ছিলেন, অবসর নেওয়ার আগে। তার বাড়িতে আমার যাতায়াত ছিল, এবং রবীন্দ্র গুহকে আমি একটি অনুষ্ঠানে এনেছিলাম। উনি সাধারণত খুব একটা অনুষ্ঠানে যেতেন না, তবে রবীন্দ্র গুহর সঙ্গে আমার যোগাযোগ ছিল। আচ্ছা, আমি এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি। রবীন্দ্র গুহের সঙ্গে আমার ইদানিং উনি আমার সঙ্গে মানে যোগাযোগ হয়েছেন, প্রায় ফোনে কথা হয়। তো উনি দুর্গাপুর নিয়ে ওনার শেষ উপন্যাস লিখছেন, লেখা হয়েও গেছেন, উনি আমাকে পাঠিয়েও দিয়েছেন। তো ওটা আমাদের একটা খুবই পুজো সারস সংখ্যায় প্রকাশিত হবে হয়তো। তো সেটা এখন কাজ চলছে। তো রবীন্দ্র গুহের সঙ্গে এমনি আর কোনো আলোচনা মানে আপনার সংখ্যা এই পত্রিকায় লিখেছেন? আমার পত্রিকায় লিখেছেন, হ্যাঁ অবশ্যই লিখেছেন। এখন তো বয়স হয়ে গেছে না। আচ্ছা, আমার আরেকটি প্রশ্ন, যে আধুনিক, উত্তর আধুনিক এবং অ্যান্টি প্রোয়েক্টিভ থেকে শুরু করে আজকে যে জিরো বাউন্ডারি কবিতা, এটাকে আপনি কেমন দৃষ্টিতে দেখেন, মানে আপনার কি ব্যাখ্যা? এইগুলি কে সবই আন্দোলন বলা হয়। তো আন্দোলন ইংরেজিতে মুভমেন্ট। তো আন্দোলন মানে নড়াচড়া, মুভমেন্ট মানে এক জায়গা থেকে এক জায়গায় সরে যাওয়া। তো অ্যাকচুয়ালি চিরাচরিত রীতির থেকে সরে যাওয়াটাই আন্দোলন। কিন্তু আমরা যদি রাজনৈতিক আন্দোলন বা সামাজিক আন্দোলন যেভাবে দেখি, খুব সোচ্চার আন্দোলন, সেরকম কিন্তু সাহিত্যের আন্দোলন হয় না। সাহিত্যের আন্দোলন মোটামুটি সুধাংশু সেন বলতেন আমি আলোড়ন বলি, তো সেটা অনেকটা হয়তো কাছাকাছি যায়, একটা আলোড়ন। কিন্তু এটা একটা কনসেপ্টের আন্দোলন, মানে
যতগুলি আন্দোলনের কথা আমরা শুনি বেশিরভাগই বিদেশি, এবং বিদেশি ছাপ নিয়েই আমাদের দেশে আন্দোলনগুলি হয়েছে। তো সেগুলি সবই ধারণার আন্দোলন, কনসেপ্টের রীতিনীতির আন্দোলন। না, সেগুলো কি কোনো প্রভাবিত করেনি সাধারণ মানুষকে, আপনি বলতে চাইছেন? সাধারণ মানুষ মানে যারা লেখে না তারা? হ্যাঁ, না, যারা যারা লেখে, হ্যাঁ অবশ্যই করেছে, কিছু কিছু নিশ্চয়ই করেছে, অবশ্যই করেছে। বলুন, আমি বলছিলাম কি, যেমন ধরো এই আন্দোলনের কথা শুরু করতে গেলে একটু বাইরের কথা বলতে হয়, বিদেশি কথা। খুব বেশি পেছনে যাচ্ছি না। ধরো একটা সময় বিশ্বকবিতা মানে তার বেশিরভাগ আধিপত্য ছিল ইংল্যান্ডের কবিদের। ধরো রোমান্টিক যুগের কবি, 6 জন রোমান্টিক মূল কবির নাম করা যায়: শেলি কিটস বাইরন, উইলিয়াম ব্লেক, তারপরে ওয়ার্ডসওয়ার্থ এবং কোলরিজ, এই 6 জন। তারপরেও টেনিসন এবং ব্রাউনিং লিখেছেন রোমান্টিক কবিতা, কিন্তু তখন যে ধাঁচাটা ছিল সেইটা ছিল আত্মগত উচ্চারণ, প্রকৃতি এবং আবেগ। সেই রোমান্টিক যুগ শেষ হয়ে যাওয়ার পরে প্রথম মডার্নিটির কথা বলেন কবিতায়, তখন কিন্তু শিফটটা ইংল্যান্ড থেকে চলে গেল ফ্রান্সে চলে গেল। তখন বোদলেয়ার প্রথম মডার্নিটির কথা বলেন, এবং বোদলেয়ারকে ফলো করেন তখন পল ভার্লেন, র্যাবো এবং মালারমে। বোদলেয়ার মারা যাওয়ার 30 বছর পরে মালারমে মারা যান। মালারমে একটি কথা বলেন, এবং সেই কথাটি বলা যায় পৃথিবীর সমস্ত এখনকার কবিতার, বর্তমান কবিতার মূল মন্ত্র। মালারমে বলেছিলেন, কবিতা শব্দ দিয়ে হবে, ভাব দিয়ে নয়। তো এই যে শব্দ দিয়ে কবিতা নির্মাণ করা, এই জিনিসটি কিন্তু আস্তে 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 বিভিন্ন নানা রকম আন্দোলন বা কনসেপ্ট বা ধারণার মধ্যে দিয়ে আস্তে আস্তে এসছে। ধরো মালারমের পরে কিন্তু বোদলেয়ারের সমস্ত কবিতা কিন্তু যে খুব ব্যতিক্রমী তা কিন্তু বলা যায় না। ধরো লা অ্যালবার্টাস যেটা, সেটা কিন্তু খুব যে মানে একেবারে ব্যতিক্রমী কবিতা তা বলা যায় না, কিন্তু তবু কিন্তু তার মডার্নিটি সেই সময় ছিল। এবং আচ্ছা, ব্রেকহার্টের নাম বললেন না, জার্মানির, উনিও তো নাটকের, কিন্তু কবিতাও তো না। এই যে কনসেপ্ট না, এই কনসেপ্টগুলো, বিদেশি কনসেপ্টগুলো শুধু সাহিত্যে নয়, এইগুলো বেশিরভাগই শুরু হয়েছিল ছবিতে। যেমন তোমার সুরিয়েলিস্ট কিন্তু সাহিত্যে আসার আগে শুরু হয়েছিল ছবিতে। তোমার ডাডাইজম শুরু হয়েছিল ছবিতে, কিউবিজম তো পিকাসো করেছিল, সবই শুরু হয়েছিল ছবিতে। এবং সুরিয়েলিস্ট সিনেমাও আছে। তো কবিতায় এসছে পরে। তা আমি সুরিয়েলিস্ট কবিতার কথাটা বলি। সুরিয়েলিস্ট কথাটা মানে কয়েনেজটা করেন কবি, ফরাসি কবি অ্যাপোলিনিয়ার। তার একটি নাটক আছে টাইরেসিয়াসের বুক এই নামে, ওইখানে তিনি প্রথম এই কথাটি ব্যবহার করেন, সুরিয়েলিস্ট মানে সুপার রিয়েলিস্ট। অ্যাপোলিনিয়ার বলছেন যে পাকে দেখে আমরা চাকা তৈরি করতে শিখি। তো এই যে একটা কনসেপ্ট থেকে আরেকটা কনসেপ্টে চলে যাওয়া, এই বীজগুলো কিন্তু তখন থেকে তৈরি হচ্ছে, যেটা কিন্তু না কালমিনেশন হলে পোস্ট মডার্নিজমে এসে। এইবারে ডাডাইজম ছিল অ্যান্টি ওয়ার, মূলত যুদ্ধবিরোধী। ডাডাইজম এটাও বলে যে বাউন্ডারি বাড়াও, বাউন্ডারি ভেঙে ফেলো। পরবর্তীকালে এখন যেটা আমরা জিরো বাউন্ডারি কবিতা দেখি, সেটাও কিন্তু বাউন্ডারি ভেঙে ফেলো, শূন্য সীমার কবিতা। সুরিয়েলিস্টরা
একটা সুরিয়ালিস্ট ম্যানিফেস্টো বেরিয়েছিল, সেটা ওই একটি সংখ্যায় বেরিয়েছিল। তার মধ্যে তারা বলছেন যে আমরা যেভাবে ভেবে এসেছি একদিন সেভাবে ভাববো না, অন্যভাবে ভাববো, এবং যুক্তি বলে কিছু নেই। আমরা যেমন একটা উদাহরণ দিই, অ্যাপোলোনিয়াস লিখছেন যে আমি আমার অন্ত্যেষ্টিতেও হাজির থাকবো। এইটা কিন্তু রোমান্টিক যুগের কবিরা মেনে নিতেন না বা ভাবতেও পারতেন না। নিজের অন্ত্যেষ্টিতে কী করে থাকা যাবে, কেন তারা যুক্তি পরম্পরা মেনে কবিতাটাকে করতে চাইতেন। হ্যাঁ, এবং তখনকার কবিতা দেখুন, স্কাইলার্ক কিংবা ড্যাফোডিল, মানে জীবনের যে সদর্থক দিকগুলো সেইগুলো। ডাডাইজম থেকে শুরু হলো যে অ্যান্টি ওয়ার এবং জীবনের যে সংগ্রামের দিক, যে অসুবিধার দিক, সেইগুলোকেও কবিতার মধ্যে আনতে হবে। আস্তে আস্তে ডাডাইজম, সুরিয়ালিস্ট, পোস্ট মডার্নিজম, তারপর তো আরও অনেক আন্দোলন হয়েছে, ব্ল্যাক মাউন্টেন, তারপর তোমার ল্যাঙ্গুয়েজ বলে একটি হয়েছিল। ব্ল্যাক মাউন্টেনের ওরা তো যেরকম এই দিতেন, মানে কি বলে, ক্রাফট, সেটা তো আমরা এখন এই ডিজিটাল যুগে আমরা হোয়াটসঅ্যাপ বা এইসবে লেখার মধ্যে ব্যবহার করি। যেমন ইয়োর বলবো না, ওয়াইআর, বিফোর বলবো না, বিয়ের পরে ডিজিটাল 4। তো ব্ল্যাক মাউন্টেন সেইভাবে। ল্যাঙ্গুয়েজ বলছেন যে ভাষা, এবার ভাষাটা তুমি কিভাবে লিখবে, ভাষাটা যে কোনো কথায় তুমি মানে করতে পারবে, এক শব্দ থেকে আরেক শব্দে চলে যেতে পারবে, যেভাবে তুমি খুশি মানে বার করো। মানে বার করার দায়িত্ব তোমার, পাঠকের। তো এইভাবে বিভিন্ন আন্দোলন হয়েছে। তুমি যদি একটু জানতে চাও, আমি একটু তোমাকে খুব সংক্ষেপে একটু কয়েকটি বিদেশি আন্দোলনের কথা বলে দিই পরবর্তীকালে। মানে এক তো সেই যারা সকলেই আমরা সমৃদ্ধ হচ্ছি খুব আপনার এই আলোচনায়। এক তো সেই আভাগার্ড থেকে শুরু হয়েছিল, যেটা একদম সাহিত্যের, যেটা বলা হতো ভ্যানগার্ড, মানে সাহিত্যের প্রহরী। তারপরে তো যেগুলো বললাম সেগুলো হয়েছিল, ডাডাইজম, সুরিয়ালিজম, কিউবিজম, পোস্ট মডার্নিজম। আবার পোস্ট মডার্নের ব্যাখ্যা ভালো দিয়েছেন আমাদের সমীর রায়চৌধুরী। তিনি বলছেন যে যুক্তি ফাটল থাকবে। আমরা যেমন বলি যে আমি লজিক্যাল ক্র্যাক, যে আমি বললাম যে এইটা বাড়িটি তৈরি হলো, তারপর ছাদ তৈরি হবে, এরকম যুক্তি থাকবে। এটা কি কোথাও কি এইখানেই এসে দাঁড়াচ্ছে যে মানে একদম শব্দ দিয়ে জাগলারি হবে, এরকম কি ব্যাপারটা ভাব থাকবে না? আপনি বলছেন ব্যাপারটা কি এরকমই কোনো একটা কিছু জাগলারি না, ভাব তো মালারমেই বলে গেছেন যে ভাব দিয়ে কবিতা নয়। সত্যি কি তাই? ভাব ছাড়া। কিন্তু একটা দেখো, যেটা বলছেন, আমি আন্দোলনগুলোকে কেন অস্বীকার করছি না, ওরা বলছেন যে কোনোভাবে তুমি মানেটাকে বিস্তৃত করতে পারো। ধরো আগে আমরা জানতাম শিশু পাঠ্যে যে বনে বাঘ থাকে, এটা সবাই জানে, শিশু পাঠ্যে পড়ানো হয়, বাঘে বন থাকে। পোস্টমর্টম বলছে যে এইভাবেও তো ভাবা যায়, বাঘে বন থাকে। এবার বাঘে বন কী করে থাকবে? তখন কিন্তু বনের সৌন্দর্যের দিকটা নয়, বনের ভয়ালতার দিকটা এসে যাচ্ছে। তো এই যে ব্ল্যাক মাউন্টেন যারা বলছেন যে পাঠককে ভাবতে দিতে হবে, তারপরে হলো যে ভাবনাটা রাইজোমেটিক হবে। ঘাস যেমন প্রসারণে বাড়ে, সেই রকম একটা ভাবনা থেকে একটা ভাবনা ছড়িয়ে যেতে হবে, বহুরৈখিক হবে। তুমি দেখবে আগেকার কবিতা ছিল একরৈখিক। হাট নিয়ে কবিতা তো হাট নিয়েই বলা হচ্ছে, ছোট নদী তো নদী নিয়েই বলা হচ্ছে, কিন্তু এখানে বহুরৈখিক। এখনই যদি তোমার অ্যালজোলাম নিয়ে বলা হচ্ছে, তো তারপরে হয়তো বলা হচ্ছে দোয়েল পাখি নিয়ে। হ্যাঁ, বহুরৈখিক, এক রেখার থেকে আরেক রেখাতে চলে যাচ্ছে। এইটা হলো পোস্টমডার্ন, কোনো ইয়েটা থাকছে না, সীমাবদ্ধ থাকছে না। তারপরে ধরো অনেকে রীতিনীতিতে বদল এনেছেন, যেমন শ্রুতি, যারা আমাদের দেশের 60-এর দশকের আন্দোলন যারা করছেন,
মৃণাল বসু চৌধুরী, কোনো জ্যোতিচিহ্ন থাকবে না। আমরা যেমন নানা রকম জ্যোতিচিহ্ন দিয়ে দিয়ে বলি, কোনো জ্যোতিচিহ্ন থাকবে না, পাঠক বুঝে নেবেন যে কোনখানে কী মানে দাঁড়াবে। এবং তাতে ধরো একটি অসুবিধাও আছে, সুবিধার দিকও আছে। এবং অনেকে বলে যে এই যে স্পেস কবিতার মধ্যে জ্যোতিচিহ্ন ছাড়া স্পেসটাও নাকি একটা ভাষা, শব্দ কবিতার মাঝে। সেটা তো বলা হয়, যেমন জীবনানন্দের আলোচনায় বলা হয় সব পাখি ঘরে আসে, ওইখানে কিন্তু ড্যাশ আছে, সব নদী ড্যাশ, তো বলি এই ড্যাশগুলোরও মানে আছে। হ্যাঁ, সব পাখি ঘরে আসে, সব নদী কি, সব নদীও ফিরে আসে। পাখি ঘরে আসতে পারে, নিড়ে আসে, কিন্তু সব নদী ড্যাশ, মানে সব নদীও ফিরে আসে। সব নদী তো যেখান থেকে বেরোয় সেখানে ফিরে আসে না। হ্যাঁ, কিন্তু সব নদী ড্যাশ, তাহলে ওই ড্যাশের মানেটা করতে হবে। হ্যাঁ, অনেকে এই আলোচনায় লিখছেন, খুব ভালো আলোচনা হচ্ছে। সুবিধা বলে যান, আপনি খুব ভালো আচ্ছা, আলোচনা করছেন। এইবার আমি পরবর্তীকালের কয়েকটা বলি, মানে 50 পোস্ট মডার্নের সূত্রপাত 50-এর দশকে। এটা ওই একজন ফরাসি চিন্তাবিদ রড্রিক্স এই কয়েনেজটা করেছিলেন। তারপরে ধরো অনেকগুলি এবার আধিপত্যটা সরে যায় আমেরিকার দিকে, বেশিরভাগই সান ফ্রান্সিসকো বা ওই ওই জাতীয় শহরে হয়। আমি কয়েকটা শুধু বলছি, সান ফ্রান্সিসকো রেনেসা, এর দু একজন কবির নাম বলি, জ্যাক স্পাইসার, কেনেথ রেক্সরথ, এরকম। বিট তো সবাই জানে, বিটের মানে গানের জন্য বিট তাছাড়া বিট কবি ছিলেন অ্যালেন্স গিন্সবার্গ। তো বিট 40-50-এর দশকের, জ্যাক কেডওয়ার, অ্যালেন গিন্সবার্গ, এরা। এরপরে হলো ব্ল্যাক মাউন্টেন। ব্ল্যাক মাউন্টেন একটি কলেজ, ব্ল্যাক মাউন্টেন কলেজ থেকে এটি সূত্রপাত। চার্লস ওলসন, ল্যারি আইনার, হিল্ডা মোরলে এরকম ছিলেন। তারপরে অবজেক্টিভিস্ট, কার্ল রাকোসি, জুকোফস্কি, তারপর নিউ আমেরিকান পোয়েটস, এদের দু একজন নাম। তার মানে আপনি বললেন প্রথমে ইংল্যান্ডে শুরু হলো, তারপরে সেখান থেকে ফ্রান্সে গেল, তারপরে না, এমন নয় যে ইংল্যান্ডে গেল মানে ইংল্যান্ডে কবিতা বন্ধ হয়ে গেল, তা না। আধিপত্যটা তারপরে আপনি বলছেন যে ফ্রান্স থেকে আমেরিকায়, এখন আমেরিকায়। ধরো এই যে নিউ আমেরিকান পোয়েটসের নাম অনেকে জানবে, জন অ্যাসবেরি, খুব আলোচিত কবি জন অ্যাসবেরি, পিটার ওরলোস্কি, তারপরে জুকোফস্কি, ওই যে যার নাম একটু আগে করলাম, অবজেক্টিভিস্ট আন্দোলনে। তিনি আবার আরেকটি আন্দোলন চালু করলেন ল্যাঙ্গুয়েজ বলে, এবং তারা ল্যাঙ্গুয়েজটা লিখতেন L=A=N এইভাবে, মানে পুরো ল্যাঙ্গুয়েজ কথাটা লেখা হতো == দিয়ে। তার মধ্যে ছিলেন জুকোফস্কি তো ছিলেনই, স্টিভ বেনসন, ট্রেড পিয়ারসন, এরকম। তো এইগুলি একটি আন্দোলন থেকে আরেকটি আন্দোলনে প্রবাহিত হয়েছে। এবার আমাদের দেশের যে হাংরির সম্বন্ধে একটু বলা উচিত, যে হাংরির মলয় রায়চৌধুরীর যে কবিতা প্রচণ্ড বৈদ্যুতিক ছুতার, এইটি কিন্তু জার্মান ভাষায় অনুদিত হয়, করেন কার্ল ওয়েসনার, স্প্যানিশে করেন মার্গারেট রেন্ডাল, উর্দুতে করেন আমিক হান্দি, অসমিয়াতে করেন মানিক দাস, গুজরাটিতে করেন নলিন প্যাটেল, হিন্দিতে করেন রাজকমল চৌধুরী, এবং ইংরেজিতে করেন হাওয়ার্ড ম্যাকর্ড। হাংরি আন্দোলনের উপর গবেষণা হয়, পিএইচডি করেন অধ্যাপক বি দে, আসাম বিশ্ববিদ্যালয় থেকে। যদিও নিম সাহিত্য সম্বন্ধে গবেষণা হয়েছে বলে আমি শুনেছি। অনেক গবেষণা হচ্ছে এবং হয়েছে। ডক্টর সৌম্য, এইবারে তুমি একটু প্রশ্ন করেছিলে লিগ্যাসির ব্যাপারে। আচ্ছা, আরেকটা কথা আমি বলছি সুবিধা, এই যে সাহিত্যের যে আন্দোলনগুলো হলো, তার সাথে সাথে আমি কোথাও একটা এই মৃণাল সেনের একটা ইন্টারভিউতে পড়ছিলাম, কোথাও দেখছিলাম যে সাথে সাথে আমাদের কিন্তু এই মানে সংস্কৃতিতেও এই আন্দোলনের ধারাগুলো এসেছিলেন। উনি বলছেন যে একটা কথা, এটাকে আপনি একটু বিস্তৃতভাবে বলতে পারবেন? নিউ ওয়েভ আর ফ্রান্স থেকে এসেছিলেন এই কথাটা, নিউ ওয়েভ আর নিউ রিয়েলাইজেশন। এবং তাতে উনি বলছিলেন যে সেই সব যে ওই
এই যে ধারাগুলো সেগুলো আস্তে আস্তে সিনেমাতেও উঠে আসে বিভিন্ন ইয়েতে। তো উনি একটা কথা আমার একটু আবছা মনে পড়ছে যে উনি একটা বলছিলেন যে আমার একটা খুব মনে পড়ছে, মৃণাল সেন বলছেন কোনো একটা সাক্ষাৎকারে যে আমার দেখা খুব মানে দ্রুতগতি সিনেমা, সেটা হচ্ছে যে একটা সিনেমা উনি দেখেছিলেন বিদেশি, তাতে বলছিলেন যে একজন বাইরে থেকে মানে দরজা খটখট করছেন এবং একজন ভিতর থেকে একজন ভদ্রমহিলা তিনি ভাবছেন যে ছিটকিনিতে হাত দিয়ে খুলবেন কি খুলবেন না, মানে এই যে তার যে মধ্যে যে একটা ভিতরে আন্দোলন হচ্ছে যে সেটা কি করবেন উনি উনি সেটা ধরেই এক সিনেমাটা নাকি মানে সেটা নিয়ে একটু ব্যাখ্যা করেছেন। এরকম কি কিছু আপনি জানেন? দেখো, এই যে ব্যতিক্রমী ধারার যে শিল্প সাহিত্য চেতনা, সেইগুলি শুধুমাত্র তো সাহিত্যে নয়, সাহিত্যে বরং পরে এসছে। অন্য অন্য সাংস্কৃতিক মাধ্যম যেমন শিল্প বা চলচ্চিত্র, এগুলোতে বলা যায় আগে এসছে। হ্যাঁ, সঙ্গীতেও এই যে আমাদের দেশে এখন যে রক মিউজিক এত পপুলার হয়েছে, এই রক বা বিটনিং মিউজিক এগুলো কিন্তু বিদেশে আগে এসছে। তো যাই হোক, এই নিউ ওয়েভ সিনেমা কিন্তু বিদেশেই শুরু হয়। আমাদের দেশের যে সিনেমা, আমি সিনেমা সম্বন্ধে খুব বেশি কিছু জানি না, বলতেও পারবো না। আমাদের দেশের সিনেমা পথের পাঁচালীর আগে অবধি ছিল মোটামুটি ধর্মভিত্তিক, ধর্মীয় বিষয় নিয়ে সিনেমা। প্রথম সামাজিক চলচ্চিত্র বলতে গেলে পথের পাঁচালীকেই বলা হয়, যদিও বিমল রায়ের দু একটি বই এর আগে, সিনেমা এর আগে বেরিয়েছিল। পথের পাঁচালী ধারাটা উদয়ের পথে, পথের পাঁচালী একটি ধারা তৈরি করে বাংলা সিনেমা ক্ষেত্রে। তা নিয়ে সমালোচনা শুনতে হয় সত্যজিৎ রায়কে, যে তিনি দারিদ্র্য দেখিয়েছেন। সাহিত্য সংস্কৃতির দায়িত্ব কিন্তু যে আমি ভালো ভালো জিনিস দেখাবো এটা নয়, কিন্তু এটা রোমান্টিক কবিরা যে ভাবতেন যে আমি আবেগ, ভালো জিনিস, এইটা কিন্তু সাহিত্য সংস্কৃতি যারা চর্চা করেন তাদের দায়িত্ব নয়। তারা হলেন ফটোগ্রাফারের মতো, যেটা দেখছি সেটাই দেখাবো। তো ধরো এই যে স্কাইলার্ক নিয়ে লিখলেন, ড্যাফোডিল নিয়ে লিখলেন, এইসব নিয়ে রবীন্দ্রনাথেরও আছে শিউলি ফুল, শেফালিকা। জীবনানন্দে এসে আমরা কি দেখছি, যেগুলোকে আমরা মানে অন্তর্জ বলতে পারি, বলা উচিত নয় সাহিত্য অন্তর্জ কিছু নেই, কিন্তু বুঝবার সুবিধার জন্য অন্তর্জ বলতে পারি। সেইগুলো এলো কি, ঘেটু ফুল, বেত ফল, শকুন, শুয়োরের মাংস, এইসব কথা কি কবিতায় কোনো কেউ ভেবেছিল কোনোদিন, বা আগের যুগের কেউ ভাবতে পারত? অর্থাৎ পরিধিটা বিস্তৃত হচ্ছে। তো চলচ্চিত্রও সেইভাবে হলো। তো দারিদ্র্য থাকলে দারিদ্র্য দেখাতে হবে। হ্যাঁ, দারিদ্র্য দেখানো চলচ্চিত্রকারের কাজ নয়, আবার না দেখানো কাজ নয়, যে গোপন করে, সেগুলো তো রাজনীতিবিদদের কাজ, যে আমি আসল জিনিসটা দেবো না, অন্য কথা বলবো। কিন্তু সংস্কৃতি মনস্ক মানুষ বা সংস্কৃতির চেতনা যিনি শিল্পী, তিনি যা দেখছেন সেটাই দেখাবেন। আমি এই প্রসঙ্গে তুমি আরেকজন বিখ্যাত চলচ্চিত্রকারের কথা বলি, জাপানিজ কুরোসাওয়া। তার অনেক ভালো ভালো সিনেমা আছে। একটি সিনেমার কথা বলি, ড্রিমস। ওখানে একটি 3-4টে পার্ট আছে। একটি আছে তোমার যেখানে দেখা যাচ্ছে যে মৃতদেহ নিয়ে যাচ্ছে নৃত্য করতে করতে, উৎসব করতে করতে। এইবার আমাদের সাধারণ চোখে ভাবলে মৃতদেহ যাচ্ছে কেন, উৎসব কেন, নৃত্যগীত কেন? তিনি যুক্তি দিচ্ছেন না, মানে যে গাঁও বুড়ো আর কি, তার মুখ দিয়ে তিনি বলাচ্ছেন, বলছে যে এটা তো আনন্দের কথা, তার মুক্তি হয়েছে, তিনি, তার বয়স হয়েছিল, তিনি মারা যাচ্ছেন। হ্যাঁ, এটাতে শোক করার কি আছে? তেমনি আরেকটি আছে, বলছে যে রাত্রিবেলা এখানে আলো জ্বলে না, বলে আলোর কী দরকার, সবসময় আলোই রাখতে হবে, তার কী দরকার? অন্ধকারও তো দরকার, অন্ধকারও প্রয়োজন। এই যে কনসেপ্টগুলো আসছে না, এইগুলো নতুন ধারার কনসেপ্ট। এগুলো আমরা ভাবি না, আমরা ভাবি যে অন্ধকার মানেই তো অসুবিধা, কষ্টকর। তো জীবনানন্দ দেখো, তখন তো অনেকেই রবীন্দ্রনাথ একটু চিত্তরূপময় বলে ছেড়ে দিয়েছিলেন, বুদ্ধদেব বসু
ওনার প্রথম দিকের কবিতাগুলো নিয়ে আলোচনা করেছিলেন, শেষের দিকের কবিতা নিয়ে হতাশ ছিলেন। কিন্তু শেষের দিকের কবিতা উনি ভূমেন্দ্র গুহ মানে পরবর্তীকালে কাজ করেন। ভূমেন্দ্র গুহ তো আবিষ্কার করেছেন, পুনরাবিষ্কার যাকে বলেন। কেন উনি লিখে লিখে সব ট্রাঙ্কের মধ্যে জমা করে রাখতেন, সেইগুলো উনি নিয়ে এসেছিলেন। তো এই যে নতুন ধারা, এবং মৃণাল সেন, তুমি যেটা বলছো, মৃণাল সেন যেভাবে সিনেমাটাকে দেখিয়েছেন, তুমি বলবে যে এটা কি ডকুমেন্টারি না ফিচার ফিল্ম, তুমি বুঝতে পারবে না। তার মধ্যে তোমাকে সমাজ দেখাচ্ছেন, তার মধ্যে একটা মেসেজ আছে, তার মধ্যে একটা পথ আছে, সমাধান আছে। হ্যাঁ, তিনি সেইভাবে দেখাচ্ছেন, কি মাধ্যমটা অন্যরকম, মাধ্যমটা বদলে দিয়েছেন। সাধারণত যেভাবে গল্প বলা হয় সেইভাবে না বলে কখনো পেপার কাটিং দেখাচ্ছেন, কখনো রাস্তার মিছিল দেখাচ্ছেন। তো তুমি মৃণাল সেন কথা বলতে বলে আমি বলছি না, আরেকটা প্রশ্ন আমার এই মধ্যে মনে পড়ে যাচ্ছে, একটু বলতে ইচ্ছা করছে, জানতে ইচ্ছা করছে আপনার কাছে, যে এই যে মৃণাল সেনের সময়কার বা আপনি যাদের কথা বলে, তারা কিন্তু একটু রাজনৈতিক সচেতন ছিলেন এবং একটা কিন্তু পথ দেখানোর কথা বলতেন। সেটা কি এখনকার কবিরা কি সচেতনভাবে এড়িয়ে যাচ্ছেন এই রাজনীতির ব্যাপারটা? এখনকার কবিদের মধ্যে তো শঙ্খ ঘোষকেও ধরতে হবে। শঙ্খ ঘোষ যে লিখেছেন রাস্তা জুড়ে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে, তাই ওটা ধরতে হবে তো রাজনৈতিক সচেতনতা। তাছাড়া রাজনীতি সচেতনতা সবসময় যে খুব সরাসরি ভাষায় লিখতে হবে তাও তো নয়। হ্যাঁ, তার মধ্যে মণিভূষণ ভট্টাচার্যের কবিতায় সুভাষ মুখোপাধ্যায়, বীরেন্দ্র চট্টোপাধ্যায় আছেই, সরাসরি আছে। কিন্তু রাজনীতি নিয়েই কবিতা লিখতে হবে তার কোনো মানে নেই। সাহিত্যের তো ব্যাপক পরিসর, তুমি যা খুশি নিয়ে লিখতে পারো, যেভাবে খুশি। না, আমি সেটা বলছি না, আমি একটু, আমার প্রশ্নটা ভুল হলো। আমি বলতে চাইছি একটা মতাদর্শ বা একটা পথ দেখানো। না, এই ইজমকে প্রচার করলে না কবিতা মার খায়। তুমি যদি একটা দেখবে মৃণাল সেনের ছবিগুলি যদি একটা কোনো প্রচার মাধ্যম হতো, যে আমি এই বক্তব্যটা পেশ করছি, তাহলে কিন্তু সিনেমাটিক ভ্যালুটা মার্ক সিনেমাটিক ভ্যালুটা মার্ক হতো। তাহলে কি হতো, একটা ডকুমেন্টারি হতো, যে কোনো আদর্শ প্রচার করার জন্য যেমন ফিল্ম ডিভিশনের ডকুমেন্টারিগুলো আগে হতো, সেরকম পর্যায়ে দাঁড়িয়ে যেত। কিন্তু সেইটা করেননি বলে কারণ তোমার মানে কোনো শিল্পীর প্রধান শর্ত হলো শিল্পটাকে রক্ষা করা, শিল্প সম্ভাবনাটাকে রক্ষা করা। রবীন্দ্রনাথ কি বলতেন? রবীন্দ্রনাথ বলতেন আধুনিকতা সময় দিয়ে নয়, আধুনিকতা মর্জি দিয়ে। তোমাকে এই মর্জিটাকে বজায় রাখতে হবে। রবীন্দ্রনাথের সঙ্গে কিন্তু সকলের তুলনা হয় না, কারণ দেখুন রবীন্দ্রনাথ কিন্তু যখন যেই সময় প্রতিবাদ করার কথা রাস্তায় নেমে সেটাকে রাজনীতিও বলতে পারেন। আপনি যখন যে বঙ্গভঙ্গ হচ্ছে তখন কিন্তু বাংলার বায়ু বাংলার জল উনি রাস্তায় নেমে রাখি পড়াচ্ছেন। হ্যাঁ, এটাকে আপনি কি বলবেন? এছাড়া আপনি যখন বলছেন যে শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলেরও, হ্যাঁ, তো উনি মানে যখন প্রতিবাদ করার কথা তখন কিন্তু চুপচাপ থাকেননি। তো তিনি যথেষ্ট সমাজ সচেতন মানুষ ছিলেন বলেই এগুলো লিখেছেন। রবীন্দ্রনাথ বলতেন বাস্তব, আমরা বাস্তব করি কেন না, আমরা চেনা জগৎটাকে খুঁজি। আমার চেনা নয়, অতএব এটা বাস্তব নয়। কিন্তু চেনাটাই যে বাস্তব হবে তা কিন্তু নয়, এটা কিন্তু খুব বড় কথা। আমরা ভাবি যে এটা বাস্তব হয়নি কেন, আমি চিনতে পারছি না বলে। কিন্তু আমার চেনাটাই কি সব? আমার চেনার বাইরে তো আরও অনেক চেনা জগৎ আছে, সেটাও বাস্তব। এবং রবীন্দ্রনাথের তো লেখার মধ্য দিয়েও তো উঠে এসছে সমাজের কথা, যেমন আপনি বলুন এই যে গোড়ার মধ্যে দিয়ে, বা সমাজের কথা তো অনেক না, মানে একটা দিশা দেখানোর কথা আমি বলছি, যে কোন মানে একটা আমাদের পথ দেখানোর কথা। আচ্ছা, সুবিধা একটু কবিতা শুনিয়ে, অনেকক্ষণ আলোচনা হলো, তারপরে আর একটু আলোচনা করে শেষ করব। নমস্কার, আপনারা যারা দেখছেন, কারা দেখছেন, অনেকেই দেখছেন, তো সকলকে আমাদের পত্রিকার তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজকে স্বপ্নের করিডোরে আয়োজিত সাহিত্য আড্ডায় আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাহিত্যিক সুবীর ঘোষ মহাশয়, এবং তার কাছ থেকে আমরা বিভিন্ন আলোচনা শুনছি, আমরা সমৃদ্ধ হচ্ছি। তো সুবীরদা তো অনেক কাজ করেছেন, তার কাজের কোনো সীমারেখা নেই। তো যাই হোক, আর কিছু আলোচনা করে আমরা অনুষ্ঠান শেষ করব। সুবীরদা কবিতা পড়বেন নাকি? কটা কবিতা পড়ুন, 2-3টে পড়ুন। আচ্ছা, আমি এই দুটো বই থেকে পড়ছি, একটু বইটা দেখাব। আচ্ছা, সুবীরদা এই বই। আপনার তো প্রচুর বই, মানে এ পর্যন্ত কটি গ্রন্থ হয়েছে? 28টি। বাহ, প্রচুর লিখেছেন। হ্যাঁ,
তা আমি এই দুটি বই থেকে পড়ছি। এই দুটি বইয়ের প্রকাশক সিগনেট বা আনন্দ পাবলিশার্স। বইগুলি বেশি পাঠকের কাছে যায়নি বোধ হয়, সেই জন্য আমি এই বই থেকেই পড়ছি। আখড়ায় ফেরা। চলে যাওয়া রোদের পেছনে কেন ছোট? রোদ কি পাখির মতো ধরা দেবে? দুরূহ পাহাড়ে গিয়ে নিজেকে ভুলো না যেন। পায়ের পাতার নিচে পরিচিত ঘাসের রস পেয়ে যাবে, ফিরবার পথ সেই জানে। এখানে জারুল বনে সারাদিন বলতার খেলা, হলুদ মশাল জেলে কণ্টিকারি তবু অসহায়। পথের প্রণাম সেরে ফেলা ছড়া বষ্টমীর আখড়ায় ফেরা। পাধবার জল রাখা চৌকাঠের ঘটিতে সেদ দূর হলে এসে যাবে যাপন কথারা। জনশূন্য শেষ হাটে অনিকেত ছিন্ন পাতারা। রোদ ও ছায়ার থেকে বেরিয়ে আসার পর আবার নতুন করে দুরূহ পাহাড় দেখে এসো। এবারে কবিতাটির নাম শ্রেষ্ঠ কবিতা। তোমার গ্রন্থাবলী নেই, তোমার শ্রেষ্ঠ কবিতা নেই, তবু তোমার জীবন ভেঙে পড়েনি। মইয়ের সবকটা সিঁড়ি ঠিক মতন আছে। যতদিন না হাঁটু খুলে আসবে ততদিন তুমি দাঁড়াবে, আর দাঁড়াতে পারলেই স্তব্ধতার উচ্চতা কমে যাবে অনেকটা। এই যে একটু একটু করে আকাশ পেরে আনছো রোজ, এগুলোই তো এক একটা শ্রেষ্ঠ কবিতা। একটা জিনিস আপনার কবিতা আমি পড়েছি এবং মানে খুব বেশি যে দুর্বোধ্য কবিতা বা পরীক্ষা নিরীক্ষা কিন্তু আপনি আমার মনে হয় না আপনি আমার কবিতা খুব ভালো লাগে আপনার কবিতা, মানে যে খুব যে জটিলতা আছে সেরকম আমার মনে হয় না। বৈখালী লেখার কবিতা আছে আমার দুটি বইয়ের মধ্যে আছে, ঢেউ মদল এবং রোদ বসতি রুঠন। আচ্ছা আছে কিছু ব্যতিক্রমী ধারার কবিতা আছে। আচ্ছা। এর পরের কবিতার নাম শাল অর্জুনের দিন। অনেক দূরের নদীতে শুধু একটাই মেয়ে, ডাহুক দেখে লজ্জা পায়, কিছুটা জিভ কাটে। লাল গামছাকে বুকের ওপর পাহারায় রেখে বিকেলের সূর্যকে নম করে, বলে চাঁদকে পাঠিও কিন্তু। এ গাছে চাঁদের তত কৌতূহল নেই, এ গাছের ডাল আত্মহন্তাদের ডাকে। প্রতিটি মুহূর্ত যাদের কাছে গুড়ের পিঁপড়ে, তারাই আবার চাঁদের উদ্দেশ্যে ঢিল ছোড়ে। ভদ্রবাটি তো বিক্রি হয়ে গেছে ঠাকুরুন, তাই আমার শাল অর্জুনের দিন শেষ। মানা পেরিয়ে বেগুন ক্ষেতের অন্ধকারে কালো হরিণীর মতো ছটফটে এক মেঘ লোটাতে এসেছে। আমি এত দেখবার জিনিসও ভ্রুক্ষেপ না করে খুঁজে যাচ্ছি হারিয়ে যাওয়া বহেরা হর্তুকির বন। আধসেদ্ধ ধান ভানাতে কারা যেন আগে আগে চলেছে। আমি এখন স্বপ্নের সাদা ভাত হয়ে হাঁড়ির জলে সাঁতার কেটে চলেছি। বাহ, সুন্দর, অসাধারণ। আচ্ছা সুবিধা আর আর দুটি প্রশ্ন করবো আপনার কাছে, আর দু তিনটি শেষের দিকে, অনুষ্ঠান প্রায় শেষের দিকে এসেছি। আচ্ছা একটা কথা বলি যে সাহিত্যে যে অশ্লীলতা বলে কি কোনো কথা হয়? যেমন আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আমার একটি গল্প কিছু অশ্লীল শব্দ বলে এখানকার একটি পত্রিকা বাতিল করেছেন, কিন্তু সেই গল্পটি আমার আরম্ভ পত্রিকায় প্রকাশিত হয়েছে। তাহলে আমি এই ব্যাপারটা নিয়ে আপনি কি বলবেন? এই তর্ক খুব পুরনো। এক সময় তো সমরেশ বসুকে, সমরেশ বসু, তার আগে বুদ্ধদেব বসু, বুদ্ধদেব বসু রাতভর বৃষ্টি, তারও পুরনো। আমি বলি রবীন্দ্রনাথ লিখলেন চিত্রাঙ্গদা। দ্বিজেন্দ্রলাল রায় রবীন্দ্রনাথের পরম বন্ধু এককালের, তিনি খুব তীক্ষ্ণ সমালোচনা করলেন এবং রবীন্দ্রনাথকে বললেন কাম কবি। এবং চিত্রাঙ্গদাতে মানে অর্জুনকে যেভাবে দেখানো হয়েছে তা নাকি চূড়ান্ত অশ্লীল। দ্বিজেন্দ্রলালের এই উক্তি পড়ার পরে আমি চিত্রাঙ্গদা
বেশ কয়েকবার পড়েছি। এই নিয়ে আমার একটা প্রবন্ধ কবি সম্মেলনে বেরিয়েছিল, নহি সামান্য নারী বলে। কোথাও আমি সেরকম অশ্লীলতা খুঁজে পাইনি। হতে পারে যে দেখার চোখটা যুগে যুগে পাল্টায়, সমাজ বোধও পাল্টায়। যেমন বঙ্কিমচন্দ্র যখন চন্দ্রশেখর লেখেন, ওইখানে একটি জলে ডুবে যাওয়ার ঘটনা আছে, সম্ভবত লরেন্স সাহেবটির নাম। সে যখন মহিলাটিকে তুলবেন, নামটা মনে করতে পারছি না, তখন মুখের কাছে মুখ আসার পরে বঙ্কিমচন্দ্র লিখছেন যে এরপরে আর লেখা যাবে না, তাহলে পাঠক আমাকে ছাড়বে না। তো সেই যুগে চুম্বনের কোনো অনুষঙ্গ লেখা যেত না। আচ্ছা, তো রবীন্দ্রনাথ গেল, বুদ্ধদেব বসু একটি গল্প লিখলেন, সেই গল্পটি খুব তোলপাড় ফেলেছিল সেই সময়, রজনী হলেও তোলা। গল্পটি আমি পরবর্তীকালে পড়েছি, আমার সেরকম অশ্লীল বলে কোথাও মনে হয়। সেই গল্পটি আমার মনে সেরা 100টি গল্পের গ্রন্থটা আমি পড়েছিলাম। সমরেশ মজুমদার সম্পাদিত ওই সংকলনে আছে। তো সেটিকে আমার অশ্লীল বলে মনে হয়নি। তো হয়তো হতে পারে যে আমি যদি সেই সময়কার মানুষ হতাম তাহলে হয়তো তাকে অশ্লীল বলতাম। হ্যাঁ, আচ্ছা। তারপরে সমরেশ বসুর দুটি উপন্যাস নিয়ে, বিবর এবং প্রজাপতি, এইগুলিকে অশ্লীল বলা হয়েছিল। তো তারপরে একটি সিনেমাও হয়েছিল অশ্লীলতার দায়ে বলে। তো অশ্লীলতার বোধ এবং সংজ্ঞা যুগে যুগে পাল্টায়। তবে একটি জিনিস স্থির থাকে, সেটি হলো যে অশ্লীল কথা ব্যবহার করা হয়েছে শুধুমাত্র কোনো রকম উস্কানিমূলক প্ররোচনা দেওয়ার জন্য, না এটা সাহিত্যের প্রয়োজন এসছে বা শিল্পের প্রয়োজনে এসছে, সেইটা দেখতে হবে। কেন, চিত্রশিল্পে তো বহু নুড আর্ট আছে, হ্যাঁ, কিন্তু সেগুলো কি কোনো রকম দৃষ্টিনন্দন নয় এ কথা বলা যায় না। তো সেই জন্যে অশ্লীলতা সাহিত্যের প্রয়োজনে আসে, সাহিত্যে থাকবে। এখন কোনো পত্রিকা ছাপবেন, কোনো পত্রিকা ছাপবেন না, কোনো পত্রিকা ভাববেন যে আমার সমালোচনা হবে, তো এটা তার সম্পাদকের ব্যাপার। আচ্ছা, আরেকটি প্রশ্ন, আমি একটু ভালো করে মন দিয়ে শুনবেন। এই প্রশ্নটা আমি একটু আপনার জন্যই লিখেছি। আচ্ছা, বাংলা বিমান চট্টোপাধ্যায় তার ইংরেজি গ্রন্থ নিম সাহিত্য মুভমেন্টে লিখেছেন, উন্নত দেশগুলোতে আগামী 10 বছরের মধ্যে সাহিত্য পুরোপুরি ডিজিটাল ফরম্যাটে বদলে যাবে। ISBN ছাড়া সফটওয়্যার তৈরি হবে। ইতিমধ্যে ইবুক অ্যান্ড অডিও বুক, ডিজিটাল রিডিং প্ল্যাটফর্ম মানুষের নিয়মিত আয়ত্তে। এছাড়া ডিজিটাল লিটারেচার প্ল্যাটফর্ম আছে, গুগল প্লে, কিন্ডলে বুক, অনলাইন লিটারেরি প্ল্যাটফর্ম। বাংলা সাহিত্য কি ভবিষ্যতে সংখ্যাতত্ত্বের রূপে পাল্টে যাবে? আপনার এই ব্যাপারে কি মত? এটা পৃথিবীব্যাপী একটি দুশ্চিন্তার বিষয়। তারও আগে একটি জিনিস আছে, সেটি হলো এই যে প্রযুক্তিকে আমরা এনেছি, আমাদের খুব সুবিধা হচ্ছে। কেন, আমরা যখন পত্রিকা শুরু করি তখন আমাদের ছাপানোর খুব অসুবিধা ছিল, কিন্তু এখন ছাপানো ঘরে বসে ছাপানো যায়, নিজে নিজে করা যায়। তো এইবার প্রযুক্তির যখন এই সুবিধা নিচ্ছি, প্রযুক্তি কিছু মানে খারাপ দিকও থাকবে। এই যে কম্পিউটার যে অনেক কিছু করে দিচ্ছে, আস্তে আস্তে কী করছে, আমাদের চিন্তা করার অধিকার এবং ক্ষমতাটাকে নিয়ে নিচ্ছে, হারিয়ে ফেলছি আমরা। কেননা কোনো একটা নিজে করতে গেলে তুমি একরকমভাবে তোমার মাথা খাটাবে, সেইভাবে করবে। আর তোমাকে যদি সব ফর্মুলা দেওয়া থাকে, এখানে বাটন টিপলে ওটা হয়ে যাবে, তাহলে তোমার চিন্তা করার ক্ষমতাটা চলে যাবে আস্তে আস্তে। এই যে আমরা কাগজে এখন লিখি না, হ্যাঁ, এখন তো আবার টাইপও করতে হয় না, মুখে বললেও লেখা হয়ে যায়। তো তারপরে অনেকে আবার আমি দেখেছি মোবাইলে কেমন আছিস বলে একটা ইমোজি দিয়েই লিখতেও হচ্ছে না, ইমোজি দিয়েই এক্সপ্রেশন করে দিচ্ছে, সেটাও আছে। আর ওই যে ব্ল্যাক মাউন্টেন কবিতার কথা বলেছিলাম, ইয়োরি লিখছে ওয়ার দিয়ে, সেরকম পেয়েছি ওখানে 6 লিখে দিচ্ছে। তো এভাবেও করছে।
তো এইখানে যে প্রশ্নটা ডিজিটাল হয়ে যাবে এটা সম্ভাবনা আছে, কিন্তু সাহিত্য নিয়ে আমার আচ্ছা, খুব সন্দেহ আছে। আমি একটা কথা বলি, অনেক দিন আগে তখন খুব বেশি মানুষ এই পত্রিকার সঙ্গে পরিচিত ছিল না। সেই সময় একটি পত্রিকা, সেই সময় একটি পত্রিকা হতো, একটি আমেরিকা থেকে হতো পরবাস, এখনও হয়তো হয়। আর আমাদের এখানে অনুপম মুখোপাধ্যায় করতো বাক, এবং জুবিন ঘোষ শুরু করেছিল খেপচুরিয়াস বলে, এই কয়েকটি পত্রিকা। তো এই খেপচুরিয়াস আমাকে একটি ধারাবাহিক লিখতে বলেছিল, তো আমি কয়েকটি সংখ্যায় লিখেছিলাম কবিতার মানসাঙ্ক বলে। লেখাটি আমার কাছে কোনো কপি ছিল না, এবং বলা বাহুল্য সেই ডিজিটাল পত্রিকার এখন আর কোনো অস্তিত্ব আমি অন্তত যাই না, সম্পাদকের কাছে আসি কিনা যাই না, আমার কাছে অন্তত নেই। সেই লেখাটি আমি ইমেলের মাধ্যমে পাঠিয়েছিলাম বলে সেই ইমেল থেকে আমি উদ্ধার করেছি এবং সম্প্রতি একটি মুদ্রিত কাগজে প্রকাশ করেছি। তো এই যে লেখাটি হারিয়ে যেত, তো এই যে বিমলদা যেটা বলছেন, এর তো স্থায়িত্ব থাকবে না, হয়তো লেখা হবে কিন্তু স্থায়িত্ব থাকবে না, এবং ছোট হবে। যেটা হবে যে এমনিতেই তো বড় গল্প কেউ পড়ে না, অনুগল্পের যুগ হয়েছে, পত্রিকাও ছোট হবে। তবে ছোট যে শুধু এখনকারই ধর্ম এবং এখনকারই মানে চেহারা তা নয়, অনেক আগেও ছিল। যেমন আমি একটি কথা বলি, ইমেজিস্ট কবি এজরা পাউন্ড, তার একটি কবিতা আছে। এই ইমেজিস্ট কবিরা বলছেন যে কথায় বলার দরকার কি, একটা ছবি দেখিয়ে দিলেই তো হয়, মানে ছবি তো এঁকে দেখালে হবে না, কবিতায় দেখাতে হবে। তো এজরা পাউন্ড ইমেজিস্ট একটি কবিতা লিখলেন 2 লাইনে 14টি শব্দ একটি কবিতার মধ্যে। কবিতাটির নাম হলো ইন দ্য স্টেশন অফ মেট্রো, মানে মেট্রো স্টেশন একটি চেহারা। উনি বলছেন যে বিকেলবেলায় মানুষগুলোর চেহারা হয় ওই কোনো ঝড়ে বিধ্বস্ত একটা ডালে পাতাগুলোর যে অবস্থা হয় তাই। এই 14টি শব্দের মধ্যে এই কবিতাটি আছে। তো এ তো বহুদিন আগেও ছিল, এইটি একটি উনি ছবি দিয়ে দিলেন, এবার সবাই বুঝে গেল যে কীরকম চেহারা হয়। তারপরে আপনি বলতে চাইছেন যে সময় এটা নির্ধারণ করবে, মানে সময়টা নির্ধারণ করবে মানুষ নেবে কিনা। তবে আমার মনে হয় মুদ্রণের মাধ্যম থাকবে, যতই কম ব্যবহার হোক থাকবে, একেবারে ডিজিটাল হবে না। খুব সুন্দর আজকে আলোচনা হলো। নমস্কার, আপনারা যারা দেখছেন, আজকে আমাদের সঙ্গে রয়েছেন স্বপ্নের করিডোরে পত্রিকা আয়োজিত সাহিত্য আড্ডায় বিশিষ্ট সাহিত্যিক সুবীর ঘোষ মহাশয়। সুবীরদা অনেক মানে আলোচনা করলেন, আমরা সমৃদ্ধ হলাম। সুবীরদা, আমি শেষ করব, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ দিকে চলে এসেছি, যে আপনার কাছে আর 2টি প্রশ্ন আমি রাখবো, এই বলে শেষ করব। যে আরেকটি হলো যে উত্তরসূরিরা কেমন লিখছে এবং নতুন প্রজন্মের জন্য আপনি কিছু বার্তা দিয়ে যান। আর আজকে তো অনেকটা সময় হয়ে গেল, আবার ভবিষ্যতে কখনো ডাকবো। আপনার এই আলোচনায় আমাদের খুবই ভালো লাগলো। বলুন, যারা নতুন প্রজন্মের জন্য কিছু বার্তা দিন। আর আরেকটা শেষ প্রশ্ন, আপনি তো দুর্গাপুরে আছেন, দুর্গাপুরেও থাকেন, শান্তিনিকেতনেও থাকেন, কলকাতাতেও থাকেন, তো আমাদের দুর্গাপুর শহর নিয়ে কিছু বলুন, যে দুর্গাপুর শহরে আশা ভবিষ্যৎ নিয়ে কিছু একটা বলবেন, বার্তা দেবেন। নতুন প্রজন্মের কাছে বার্তা দেওয়ার আমার কতটা অধিকার আছে আমি জানি না, কিন্তু অনেকেই ভালো লিখছেন সেটা আমি জানি। এবং তোমার পত্রিকায় আমি একটি দুর্গাপুরের কবিদের লেখালেখি নিয়ে একটি গদ্যও লিখেছিলাম। তো অনেকেই ভালো লিখছেন, আলাদা করে নাম করার কোনো দরকার নেই হয়তো, কিন্তু একটি কথা খুব সাধারণভাবে, মানে কমন ইন নেচার বলা দরকার, যে আগেকার যারা কবিতা লিখতেন তাদের হাতে কি অফুরন্ত সময় ছিল? তারা কি চাকরি বাকরি করতেন না, না অন্য কোনো কাজ করতেন না? আমি কেন কথাটা বলছি, তারা তো প্রচুর পড়তেন। তো এখনকার কবিরা খুব খুব ব্যস্ত, অনেক কিছু আছে, সারাদিন ফেসবুক হোয়াটসঅ্যাপ করতে হয়, কিন্তু পড়াটা খুব দরকার। কেন না পড়ে আমার কাছে অনেক, আমি পত্রিকা সম্পাদক হিসেবে বলছি, আমার কাছে অনেক কবিতা আসে যাতে বোঝা যায় যে বর্তমান কবিতা সম্বন্ধে কোনো ধারণা নেই, এবং কবিতার তো ভাষা পাল্টায়, ভাষা বদল হয়। তো এই যে যারা বাক বদলের কবি, মাইকেল মধুসূদন, রবীন্দ্রনাথ, এরা সবাই তো
ভাষাকে বদলেছেন, অবশ্যই। যেভাবে রবীন্দ্রনাথ তো সেই সময় পাশ্চাত্য করে মাইকেলও বদলেছেন, মাইকেল বদলেছেন, সেই সময় আগেকার ভাষা থেকে মাইকেল ভাষা বদলেছেন, রবীন্দ্রনাথ বদলেছেন, জীবনানন্দ ব্যাপকভাবে বদলেছেন। তো এই ভাষা যে বদলে যাচ্ছে, রবীন্দ্র কুমার আচার্য চৌধুরী, গীতা চট্টোপাধ্যায় বা এখনকার অনেক কবিদের কবিতায়, তো এইগুলো না পড়লে বর্তমান সাহিত্যের গতি প্রকৃতি এইটা কিন্তু প্রতিটি কবির জানা উচিত। সেইভাবে লিখব কি লিখব না, লিগ্যাসির কথা আমি বলছি না। যেমন আমরা যে আন্দোলনগুলির কথা বলেছি, সেই আন্দোলনের কিন্তু আবার আপনি যেটা বলছেন সেটাও তো আপনি একটা খুব এটা আমার অনুষ্ঠানে এসে অনেকেই বলেন, কিন্তু অনেকেই তো মানে দিশা দেখানোর মতো তো তারা হয়তো বুঝতে পারছে না কোথা থেকে পড়বে, কি পড়বে, কিভাবে তারা ইয়ে করবে, মানে তারা কি এটা তাদের কি আলোচনা অগ্রজদের সঙ্গে আলোচনা করা উচিত নাকি এই বিষয়ে আপনি কি প্রথমে নিজেকে ঠিক করতে হবে যে কিভাবে লিখব, কী ধরনের লিখব। সবাই যে ওই লিগ্যাসি ফলো করবে আমি ওইটাই বলতে চাচ্ছিলাম, যে এই যে আন্দোলনগুলির কথা বললাম, সেই আন্দোলনের লিগ্যাসি কি সমস্ত পত্রিকা বহন করে? আমাদের দেশে বর্তমানে মানে আমাদের বাংলায় বর্তমানে তো অনেক পত্রপত্রিকা আছে, কিন্তু আমি হাতে গুনে বলতে পারি আন্দোলনের লিগ্যাসি কিন্তু যে কটা কাগজের মধ্যে দেখা যায়, তার মধ্যে কৌরব, কবিতা পাক্ষিক, কবিতা ক্যাম্পাস, উত্তরবঙ্গের কবিতার কাগজ এখন, বা জিরো বাউন্ডারি আফজলের, নিনি ছিল, এই রকমের কয়েকটি পত্রিকাকেই ধরা যায়। সবাই কিন্তু ওই ব্যতিক্রমী ধারার লেখা ছাপেন না সব পত্রিকা, কিন্তু ইরেসপেক্টিভ অফ দ্যাট যে কোনো কবিকে বর্তমান কবিতার গতি প্রকৃতি অনুযায়ী নিজের ভালো লাগা বেছে নিন। হ্যাঁ, এই যুগে যে সবাই ব্যতিক্রমী কবিতা লিখছে তা নয়। প্রবলভাবে 70 দশকে 60-এর দশকের আন্দোলনমুখী কবিতার পরে 60-70 দশকে প্রবলভাবে জয় গোস্বামী এসে ছন্দের কবিতা লিখেছেন, শ্রীজাত লিখেছেন, তারও পরে তারাও লিখছেন, তাদেরও পাঠক আছে। তো আপনি কিভাবে লিখবেন, কোন ধরনের লেখা আপনার পছন্দ, সেইগুলিকে আগে ঠিক করে নিয়ে সেই মতো বই পড়তে হবে। আরেকটা জিনিস, এই যে প্রকাশের যে নবীনতা এসে যাচ্ছে, নতুনভাবে বলা, কিভাবে বলা যায়, মানে প্রকাশের যে ভঙ্গি সেটা বলছে। জয় গোসাই বলছেন, ঘর থেকে বেরুবো ভাষাতে, ভাষা থেকে বেরুবো পাখিতে। এই যে এরকমই একটা কথা ছিল। তো এই কথাটা তো খুব সহজ, কি সহজ নয়, কিন্তু এইগুলোকে ভাবতে হবে। যেমন আমি একটি রবীন্দ্রনাথের উদাহরণ খুব দিই, মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ, দুঃখ হয় হে দুঃখের কূপ। বলুন তো চট করে এটা মানেটা কি? খুব সহজে ধরা যাবে না। তো এই যে ব্যতিক্রমী ধারা, রবীন্দ্রনাথের মধ্যে ব্যতিক্রমী নেই, আছে, শুধু মাইকেলও নয়, রবীন্দ্রনাথের মধ্যে প্রচুর আছে। আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়, কিংবা বিরহ মধুর হলো, কিন্তু বিরাট অক্সিমোরন। এই যে একটু আগে যে জয়ন্ত যে উদাহরণটি দিয়েছিল, শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলেরও, দুর্বলের যখনই বল হয়ে যাচ্ছে তখন সে দুর্বল কী করে থাকে না তো, তার আকার বদলে যায়, তার স্বভাব বদলে যায়। তাহলে আছে বল দুর্বলেরও মানে কি? এইগুলিকে ভাবতে, এগুলি অক্সিমোরন। বিরহ এবং মধুর, দুর্বলের বল আছে, তাহলে সে তো সবল হয়ে যাবে। কিন্তু এই কথাটি এইভাবে ভাবতে হবে। এই প্রসঙ্গে একটু বলি, যখন সুযোগ হয়েছে, ভাবনার অবসরণ না, আমার একটি গদ্য সম্প্রতি প্রকাশিত হতে চলেছে। সেই গদ্যটির নাম আছে বল দুর্বলেরও। এইটা কিন্তু খুব ভালো লাগে। হ্যাঁ, এটা আছে বল দুর্বলেরও, এটা কিন্তু বঙ্গভঙ্গ আন্দোলনের ব্যাপার নয়। এটা আমি লিখেছি, আমার কাছে অনেক বই এসে জমা হয়, সেই বইগুলির কারোর 16 পাতা, কারোর 32 পাতা, কারোর একটু 20 পাতা 25 পাতা এরকম। তো এই বইগুলির কোনো আলোচনা কোনো আলোচক বা কোনো ভালো পত্রিকা করতে চান না। কেন? সবাই 4 ফরমা 5 ফরমা 6 ফরমা 10 ফরমার বই আলোচনার জন্য নিয়ে বসেন। তো এই যে দুর্বল বইগুলি, আছে বল দুর্বলেরও, এই বইগুলির মধ্যে যে কবিতা, সেই কবিতার যে সামর্থ্য, যে ক্ষমতা,
সেইগুলি নিয়ে আমার আলোচনা। আমি দু চারটে বইয়ের মানে দু একটা বইয়ের নাম বলে দিতে পারি। যুগান্তর চক্রবর্তীর বেশি বই নেই, সম্ভবত দুটি বই উনি লিখেছিলেন। তার মধ্যে একটি আছে স্মৃতি বিস্মৃতি চেয়ে কিছু বেশি, অসাধারণ বই। রঞ্জিত সিংহ, যিনি যার কথা আগে বলেছি, তার একটি বই আমাদেরই বন্ধু ব্রজ সরকার বার করেছে, ব্রজকুমার সরকার, বর্গভীমা ও শোল মাছ। বর্গভীমা মন্দির তমলুকে, এবং সেই মন্দিরের নিত্য ভোগ হয় শোল মাছ দিয়ে, সেই নিয়ে কবিতা। তো এইটা তো ধর্মীয় কবিতা নয়। এখন বুঝতে হবে মডার্নিটি, যেটা বদলিয়ার বলছেন, সেই মডার্নিটিটা কোথায় আছে। এরকমের আরেকটি ছোট বই শিশির কুমার দাসের অবলুপ্ত চতুর্থ চরণ, 3টে করে লাইনের কবিতা, 4 লাইনটি নেই। তো 4 লাইনটি নেই কেন? 4 লাইনটি লেখেননি তাই নেই না, 4 লাইনটি খুঁজে বার করতে হবে পাঠককে। ওই যে এটি আন্দোলনের সময় বলেছিলাম যে পাঠকের দায়িত্ব বাকিটা খুঁজে বার করার, তা এই চতুর্থ লাইনটি পাঠককে খুঁজে বার করতে হবে। খুব সুন্দর বললেন সুবিধা। সত্যি আমার মনে হয় যে আপনি এত লিখছেন, এগুলো কিন্তু আরও মানে প্রচার হওয়া দরকার, এগুলো সকলে একটু আরও একটু মানে ছড়িয়ে পড়া দরকার। যাই হোক, আজকে আমরা অনেক সমৃদ্ধ হলাম আমাদের অনুষ্ঠান এখানে। সুবিধা, দুর্গাপুর শহর নিয়ে কিছু বললেন না, আমাদের শহর নিয়ে শেষ আপনি একটু বার্তা দিয়ে দিন, দিয়ে আমি অনুষ্ঠান শেষ করছি। শহর সম্বন্ধে আমার নর্থক কিছু বলার নেই। শহরটি আমার খুব ভালো লাগে, এখানে থাকতে ভালো লাগে, গাড়ি চালাতে ভালো লাগে, সব কিছুই ভালো। তাছাড়া বিগত 2-1 দশক ধরে তো শহরটি অনেক আধুনিক হয়েছে, অনেক পরিষেবা ফেসিলিটি পাওয়া যাচ্ছে। তবে কখনো কখনো আমি 60 দশকেও এসেছি, কম এসেছি, 70 দশকে তো অনেকখানি ছিলাম। সেই সময়কার যে শিল্পোন্মত্ত ভাব, সেইটা কোথাও অভাব বোধ করি। কেননা হয়তো অন্য ধরনের আর্থিক অর্থাগমের সুযোগ হয়েছে, কিন্তু যার জন্য দুর্গাপুর শিল্প শহর, সেই এতগুলো শিল্প বেরিয়ে যাওয়া, এটাও আমি খুব মিস করি। এটা থাকলে ভালো হতো। বাকি অনেক কিছু, রাস্তাঘাট ভালো হয়েছে, অনেক কিছু হয়েছে, সুবিধা বেড়েছে। আর তাছাড়া এখন প্রযুক্তি কল্যাণে বাড়ি বসেই সব কিছু করা যায়, সেগুলো যে কোনো শহরেই করা যায়, যে কোনো জায়গাতেই করা যায়। কিন্তু এক কথায় দুর্গাপুর প্রাণের শহরই বলা যায়। কেন আমি আমার জীবনে বেশ কয়েকটি জায়গায় থেকেছি বিভিন্ন কারণে। তো শান্তিনিকেতন প্রথম বয়সে ছিলাম, ভালো লেগেছিল। দুর্গাপুর আমার ভালো, এবং এখানে তো থাকি, শেষ জীবনটা এখানেই কাটবে, কাজে ভালো লাগলো, খুব ভালো লাগলো। সুবিধা, অনেক নমস্কার। আপনাকে মানে আমাদের পত্রিকায় এসেছিলেন সাহিত্য আড্ডায়, আবার কখনো ডাকবো। আমরা সমৃদ্ধ হলাম। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। সকলকে অনেক ধন্যবাদ।